গান বলতে আসতেছিল থেকে আছেন ভাই, আপনি গান বলতে লাগতেছেন না, এটা ফেসবুক লাইভে চলছে তো, এই কারণে নাকি আমরা কে কে আছি এখন? আপনারা তো এটা দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশন স্লাইড। হ্যাঁ দেখতে পাচ্ছি। এখন রেকর্ডিং হচ্ছে। ফেসবুক লাইভ দেখা যাচ্ছে ভাই, হ্যাঁ আমি তাহলে এই প্যানেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, না এখন কি আপনারা আমার প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, এটা দিয়ে দিব। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন তো বাজে 4 মিনিট আছে, রেকর্ডিং হচ্ছে, তো রেকর্ডিং হতে থাক আর কি। সাদিক ভাই চলে আসছে, তা আমরা জাস্ট 3টার সময় শুরু করব। ওকে ওকে ওকে, ঠিক আছে। নাকি তুমি আমরা একটু লাস্ট প্ল্যান করি, তুমি তাহলে প্রেজেন্টেশনটা একটু ফলো করো, আমি তোমার সাথে ডিসকাশন করতে করতে প্রেজেন্টেশনটা দেবো না, ঠিক আছে? ভাই হচ্ছে আমরা তো বাংলাতে বলবো না ইংলিশে? দিচ্ছেন আমাকে না, প্রথম যে 5 মিনিট ইন্ট্রোডাকশন সেটার কথা বলছিলাম আমি আর নাকি। বলতে ভাই আমরা কি বাংলাতে বলবো না ইংলিশে? বাংলাতেই বলি, সবাই তো বাংলা মনে হয় ঠিক ম্যাক্সিমাম। আছে ওকে। আর হচ্ছে প্রথমে তো হচ্ছে বলবেন এই রিফাত ভাই বলবেন, তাই না? তারপর আমি বলবো, তারপরে কে যেন বলবেন? তাহমিদ ভাই। তাহমিদ ভাই। হ্যালো, শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি। আমাকে দেখা যাচ্ছে না? না, কথা শোনা যায়? দেখতে পাচ্ছি ভাই আপনাকে। না, ক্লিয়ার বুঝা যায় কিনা এই জন্য টেস্ট করলাম। আপনি একটু ভিজুয়ালি প্রেজেন্ট করবেন। দেখেন তো আপনি ভিজুয়ালি দেখা যায় কিনা আপনাকে একটু ভাই, তো একটু দেখেন যে ভিজুয়ালি আসে কিনা আপনাকে। একটু আপনার ইয়েটা একটু অন করবেন সাদিক ভাই, আপনার ভিজুয়ালি আপনার যে ভিডিওটা অন করবেন একটু। আচ্ছা, আমাদের এটা ফেসবুক লাইভে অন হয়ে গেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? নাকি একটা খাবারের ছবি আসতেছে, মান্থলি মিট আপ ইভেন্ট। এখন ওইখানে হ্যাঁ ওই যে কফির একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কফি না দেয়া থাকলে সমস্যা নাই, আমি এটা দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, মেহেদি ভাই আসসালামু আলাইকুম। মেহেদি আজকে দুইটা। ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই, কাকে বলছেন? ভাই আপনারই বলতেছিলাম, মেহেদি হাসান ভাই, মেহেদি হাসান দুইজন না, সেটাই আর কি। মানে আরেকজন মেহেদি তিনি আসেন ভাই, আপনার সাথে আমার ফেসবুকে কানেক্টেড, কিন্তু আপনার সাথে আসলে কখনো কথা হয় নাই। একজন হচ্ছে মেহেদি হাসান .net বুঝছেন, আরেকজন মেহেদি হাসান ML। আসসালামু আলাইকুম মেহেদি ভাই। জি ভাই, ভালো আছেন ভাই? ফেসবুকে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আপনার সাথে আসলে ফেসবুকে কানেক্টেড আছে, আপনাকে ফলো করি, ঠিক আছে, কিন্তু আসলে আপনাকে সাথে কথা হয় নাই। না, আমি আপনার সাথে আপনি মনে হয় ওই যে আমাদের সুলতান ভাইয়ের ফ্রেন্ড না? হ্যাঁ, আমি সুলতান ভাই, তারপর আপনার ফেরদৌস ভাই, আমরা সব একসাথে। মানে আপনাদের ছবি দেখি।
হ্যাঁ, আমরা মাঝে মাঝে চেষ্টা করি যে মিট করার জন্য 3-4 মাস পর পর। আচ্ছা, আমরা কি শুরু করবো? হ্যাঁ, সিকোয়েন্সটা বলে দিচ্ছেন আমরা কতক্ষণ ধরে পাবো নাকি? আমার তো প্রেজেন্টেশন নাই, আমি একটা ডেমো দেখাবো জাস্ট। আচ্ছা, ঠিক আছে। আমরা এই যে প্রথমে যে সেশনটা শুরু করতেছি, নাকি আমরা রেডি শুরু করব? তাহলে ভাই আমি স্টার্ট দিয়ে দিচ্ছি ফেসবুক আইডিটা। রাকিব একটু ওই যে ইউআরএলটা দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, আমরা শুরু করি নাকি? 3টা বেজে গেছে তো। সবাই যদি নাকি আমরা কি তাহলে শুরু করব মিটিং? শিওর ভাই, আমরা স্টার্ট করতে পারি এখন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আমি আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে কয়েকজন জয়েন করে দিই। আমরা লাইভে চলে আসছি, তাই না? লাইভে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা স্টার্ট করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তা আমাদের এখন প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন তো আপনারা, তাই না? প্রেজেন্টেশন স্লাইডটা দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, প্রেজেন্টেশন দেখা যাচ্ছে। Thank you very much for joining joining Tech Forum monthly meetup. Today we are going to have some. We are going to discuss on the software technology that are cutting edge to the just software technology গুলো, যেগুলো আমরা আসলে 2021-এ আমরা আসলে যেগুলা আমাদের কাজে লাগবে, বা যেই টেকনোলজিগুলো আমরা সামনের দিকে আমাদের যে প্রোডাক্টিভিটি এবং আমাদের অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের জন্য, বা আমাদের সফটওয়্যারকে আর ফাইন টিউন করার জন্য যে টেকনোলজিগুলো আসবে, আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করব। তো বিফোর দ্যাট আমরা আসলে শুরু করি যে টেক ফোরাম থেকে। তো আমরা ইন্ট্রোডাকশন করি একটু টেক ফোরাম কি আসলে, সবাইকে একটু ইন্ট্রোডিউস করার জন্য, বা আমাদের অবজেক্টিভটা সবার সাথে অ্যালাইন করার জন্য। বেসিক্যালি আমরা একটা টেক ফোরাম একটা টেকনিক্যাল কমিউনিটি। আমাদের এই টেক ফোরাম টেকনিক্যাল কমিউনিটি আসলে যে কাজটা করে, বিভিন্ন ধরনের টেকনিক্যাল সেশনগুলো অ্যারেঞ্জ করে। যেমন যে কোনো টেকনোলজির আমরা ইভেন্ট অ্যারেঞ্জ করি। তো আমাদের এখানে অলমোস্ট 50+ স্পিকার, তারপর আমাদের যারা শুভাকাঙ্ক্ষী বা ওয়েল উইশার আছে প্লাস কয়েক হাজার, তারা আমরা সবাই একসাথেই আসলে এই ইভেন্টগুলো অ্যারেঞ্জ করি। এই ইভেন্টগুলোর মধ্যে থেকে আমরা হয়তো কিছু প্রত্যেক মাসে একটা মান্থলি ইভেন্ট অ্যারেঞ্জ করার চেষ্টা করি। দ্বিতীয়ত যেটা কাজটা করি, যে ইন্টারন্যাশনালি কোনো একটা ইভেন্ট যদি হয়, তার সেই ইভেন্টের আর কি ফ্র্যাঞ্চাইজ করার চেষ্টা করি। তো আমরা আসলে এই কাজগুলো ভলেন্টারি করি, এখানে কোনো প্রফিটেবল কোনো অবজেক্টিভ নাই, বা বিজনেস কোনো অবজেক্টিভ নাই। তো এইখানে করার অবজেক্টিভ হতেছে একটাই, সেটা হতেছে যে আমরা যারা প্রফেশনাল আইটি প্রফেশনাল আছি, সবাইকে আসলে একটা আমব্রেলাতে আনার জন্য, এবং আমরা যাতে রেগুলারলি আমাদের স্কিলগুলোকে আপ করতে পারি, আপ স্কিল করতে পারি। এবং আপ স্কিল করলে আসলে ডেফিনেটলি এটা আমাদের পার্সোনাল এবং অর্গানাইজেশনাল, আমরা যে অর্গানাইজেশনে কাজ করি, দুইটার ক্ষেত্রে আমাদের হয়তো কাজে লাগবে এবং অ্যালাইনমেন্টটা থাকবে। তো তৃতীয় যে জিনিসটা আমাদের দরকার, সেটা হচ্ছে যে আমরা আসলে এই যে টেকনিক্যাল প্রফেশনাল যারা কাজ করি বিভিন্ন অর্গানাইজেশনের, তো সবার সাথে সবাই যখন একই প্ল্যাটফর্মে আসি এবং আমরা এখানে যখন কথা বলার সুযোগ পাই, তখন যে জিনিসটা হয় যে হয়তো দেখা যায় যে বিভিন্ন অর্গানাইজেশন হয়তো একই ধরনের কাজ করতেছে, একজনের এক্সপিরিয়েন্সটা হয়তো আরেকজনের শেয়ার করবো। এটা আসলে কোনো এরকম ইউনিভার্সিটি ট্রেনিং না, বা প্রফেশনাল কোনো ট্রেনিং সেশন না। এটা জাস্ট হতেছে যে একজন মানুষ তার পার্সোনাল যে অর্গানাইজেশনাল কাজ করতেছে, সে কাজ করার থেকে যে পার্সোনালি সে যে এক্সপিরিয়েন্সটা গেইন করে, সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা আর কি।
আর আজকে আমরা আসলে আমাদের যে ইভেন্টটা, সেই ইভেন্টটাতে ডিটেল যাওয়ার আগে আমি একটু নাকিবকে ইনভাইট করব যে আমাদের এই যে আমরা যে লাস্ট ইয়ারে এবং এই ইয়ার পর্যন্ত যে যে ধরনের ইভেন্টগুলো অ্যারেঞ্জ করেছি সেই ইভেন্টগুলোর আসলে সম্পর্কে একটু নাকিবকে ইনভাইট করব একটু বলার জন্য। নাকিব প্লিজ। sharing my knowledge and what we did in previous last 1 year as well as the last few months. সো আমরা অলরেডি আপনি ডিসক্রাইব করে দিয়েছেন যে আমরা কমিউনিটির জন্য কাজ করি, সবাইকে হেল্প করার জন্য। দেন হচ্ছে আমরা আসলে কন্ট্রিবিউট করার চেষ্টা করি একটা কমিউনিটি ভালো মতো বিল্ড করার জন্য। সো অলরেডি আমরা কিন্তু আমাদের এখান থেকে গ্লোবালিও আমরা অনেক সময় স্পিচ দিয়ে থাকি, যেমন হচ্ছে অলরেডি মেহেদি হাসান ভাইও কয়েকটা সেশন নিয়েছিলেন বাহিরে, ইনক্লুডিং মি, প্লাস হচ্ছে আরো অনেকগুলো হচ্ছে বাহিরে যেমন অ্যাজুর গ্লোবাল এইগুলো ইভেন্টে অ্যাটেন্ড করে থাকে। সো আমরা লাস্টে যেগুলো করেছিলাম আপনার যেটা ছিল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আর্কিটেকচার, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডেভঅপস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এন্ড তারপরে যেটা হয়েছিল যে পাওয়ার অ্যাপস, পাওয়ার বিআই। সো আমরা সিকোয়েন্সটা যদি একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাই কিন্তু কাটিং এজ টেকনোলজি প্লাস হচ্ছে নিউ অ্যাডাপশন নিয়ে আমরা কিন্তু ডিসকাস করে থাকি। সো যদিও একটা ইভেন্ট কন্ডাক্ট করতে গেলে বা ইভেন্টটা ফ্রুটফিল করতে গেলে অনেক সেগমেন্টে আমাদেরকে একটু কম্প্রোমাইজও করতে হয়। দেখা যায় যে আমরা টোটাল একটা সলিউশনটা এন্ড টু এন্ড দেখানো পসিবল হয় না, বাট একটা প্রসেস স্টার্টিংটা কেমন হতে পারে সে ধরনের আমরা দেখানোর চেষ্টা করি। সো ঠিক একইভাবে আমরা আজকের ইভেন্টটা আসলে ভাবে অর্গানাইজ করেছি যেন হচ্ছে সবাই নতুন নতুন ইনফরমেশন গুলো নিয়ে কাজ করতে পারে, বা অ্যাকচুয়ালি আমরা যারা অ্যাজ এ টেকনিক্যাল পারসন বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছি, সো আমরা যেভাবে আসলে কাজ করে থাকি সেটাই আসলে সবাইকে জানানো এবং কতটা ইফেক্টিভলি করা যায়। সো এটাই আসলে আমার পক্ষ থেকে। সো আসান ভাই আপনি অ্যাড অন করতে পারেন। থ্যাংক ইউ। হ্যালো আসান ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারা আমাদের এই বছরের প্ল্যানটা মোটামুটি দেখা যাচ্ছে যে আমরা একটা আউটলুক প্ল্যান করেছি, এই প্ল্যানটার উপরে আমরা ইনশাআল্লাহ থ্রু আউট দ্য ইয়ার কাজ করার চেষ্টা করব। তো এরপর আমরা যেটা বলবো, আমরা যেটা প্রথমে যে জিনিসটা করি, আমাদের যারা এই ইভেন্টগুলোতে স্পিকার হিসেবে, ভলান্টিয়ার হিসেবে তারা পার্টিসিপেট করেন, আমরা তাদেরকে সবসময় খুব রেসপেক্টের চোখে দেখি এবং তাদেরকে আসলে স্মরণ করি যাতে তাদের আসলে যে একটা সেশন নেওয়ার জন্য যে পরিমাণ এফোর্ট এবং দরকার তার রেগুলার জবের পাশাপাশি, সেটা আসলে খুবই মানে গ্রেটফুল একটা জব এবং টোটালি ভলান্টারি, এটা উইদাউট পেতে সবাই করে থাকে। তো আমরা এখানে যাদের স্পিকার দেখতে পাচ্ছি, এখানে আমাদের যারা স্পিকার আছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পিকার প্যানেল। এই স্পিকার প্যানেলের মধ্যে আমাদের দেশের লোকাল স্পিকার এবং আউটসাইড স্পিকার আছেন, যারা হয়তো আমাদের এই কমিউনিটির জন্য যারা কন্ট্রিবিউট করেছেন। উই আর ভেরি মাচ থ্যাঙ্কফুল টু দেম। এবং আমরা যে জিনিসটা ইয়ে করবো যে আমরা আসলে কমিউনিটি থেকে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইভেন্ট ছাড়াও বিভিন্ন ধরনের সোশ্যাল ইভেন্ট, সোশ্যাল গ্যাদারিংও করা হয়েছে এর আগের বছরগুলোতে। তো সেটার একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে যে জিনিসটা করেছি সেটা হচ্ছে যে আমাদের আজকের ইভেন্টগুলোতে আমরা আসলে একটা জিনিস ইনোভেশন করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে লাইটিং টক একটা সেশন বা স্মল টকিং সেশন। তো আমরা আসলে যে জিনিসটা চিন্তা করছি যে অনেক সময় কিছু কিছু টেকনোলজি, সে এপ্রিল মাস বা কারেন্ট ইয়ার 2021-এ অনেক ধরনের টেকনোলজিক্যাল নিউজগুলা বা দেখা যাচ্ছে যে কোনো একটা নতুন ফিচার আপডেট আসছে বা নতুন একটা প্যাচ আসছে বা নতুন কোনো টেকনোলজি লঞ্চ হয়েছে। তো এই জিনিসগুলো হয়তো ছোট ছোট কিছু ইনফরমেশন। তো আমরা যে আগে যে জিনিসটা করতাম যে প্রত্যেকটা সেশন সাধারণত 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে করতাম, আজকে রোজার কারণে আমরা 40 মিনিটের মধ্যে রাখবো দুইটা সেশন। একটা মেহেদি ভাই আছেন আমাদের সাথে, উনি আশাতে আছেন হেড অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট হিসেবে। তারপর উনি সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে একটা ডেমো দিবেন, প্র্যাকটিক্যালি একবারেই রিয়েলিস্টিক একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ডেমো দেখাবেন।
এবং পাশাপাশি ওটাকে ডেসক্রাইব করবেন এবং ওনার যে এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করবেন। এবং আমাদের সাথে আছেন হচ্ছে শাহজাহান ভাই, উনি রেগুলারলি আমাদের ইভেন্টে পার্টিসিপেট করেন। তো উনি আজকে ওনার একটা রিয়েল লাইফ এই বছর একটা কাজ করেছেন, সেই কাজগুলোর উপরে উনি সবসময় যে জিনিসটা করেন, উনি নতুন নতুন যে জিনিসগুলো ওনাদের প্রজেক্টে বা উনি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করেন সেখানে ওনার যে এক্সপিরিয়েন্সগুলো গ্রো করে, ওই এক্সপিরিয়েন্সগুলোই আসলে আমাদের সাথে শেয়ার করেন। এটা খুবই একটা ভালো জিনিস। এর পাশাপাশি আমাদের সাথে আরো কয়েকজন স্পিকার আছেন। আমরা আসলে রিফাত আল আজাদ আছে ইনস্টিটিউশন থেকে, তাহমিদুল আবেদিন আছেন, তারপর মেহেদি হাসান ভাই আছেন, তারপর হচ্ছে সাদিক ভাই আছেন এবং আমি আছি। আমরা আসলে যে জিনিসটা নিয়ে একটু ডিসকাস করবো সেটা হচ্ছে যে একটা লাইভ টক সেশন। এটা হচ্ছে আমরা এখানে 4-5 জন আছি। তো এই 5 জন আসলে বিভিন্ন টেকনোলজি নিয়ে, যেমন রিফাত ভাই আসলে আলাপ করবেন পাইথন নিয়ে, আবেদিন ভাই কিছু পাওয়ার প্ল্যাটফর্ম নিয়ে আলাপ করবে, মেহেদি ভাই তার কগনিটিভ সার্ভিস নিয়ে আলাপ করবে, সাদিক ভাই আছেন উনি এসকিউএল সার্ভার নিয়ে। তো আমাদের এই ছোট সেশনটা অ্যারেঞ্জ করার, একটু ইনোভেশন করার অবজেক্টিভ হচ্ছে যে হয়তো দেখা যায় যে অনেক ব্রড লেভেলে কোনো কিছু জানানো দরকার নাই, ছোট ছোট কিছু নিউজ হয়তো সবার কাছে শেয়ার করলে সেই জিনিসটা হয়তো হেল্পফুল হতে পারে। এইভাবে আমরা একটা প্রথম যে সেশনটা লাইভ টক সেশনটা, সেটা আমরা হাফ অ্যান আওয়ারের একটা সেশন রাখছি। এটা আমরা ডিসকাস করব কিছু জিনিস, ছোট ছোট স্পেসিফিক টেকনোলজি এবং স্পেসিফিক টেকনোলজির কিছু আপডেট নিউজ এবং ফিচার নিয়ে। এরকম আমরা প্রথম 3টা থেকে 3:30টার মধ্যে আমরা এটা করে তারপর আমরা মেহেদি ভাই আছেন আমাদের সাথে, মেহেদি ভাইয়ের সাথে চলে যাবো আমরা একবারে রিয়েলিস্টিক একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের নিয়ে উনি ডিসকাস করবেন এবং আমাদেরকে ডেমনস্ট্রেশন দেখাবেন। তারপর শাহজাহান ভাই আমাদেরকে ওনার সেশনটা আলোচ করবে। এই মোটামুটি আমরা 3টে স্টেপে আমাদের কাজগুলো শুরু করব। তো এখন আমি আসলে ইনভাইট করব রিফাত আল আজাদ ভাইকে। তো রিফাত আল আজাদ ভাই ইনশাল্লাহ উনি শেয়ার করবেন উনি পাইথনের উপর কিছু জিনিস ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছেন। তো আমরা ইনভাইট করি রিফাত আল আজাদ ভাইকে ফর শেয়ারিং হিজ এক্সপিরিয়েন্স এন্ড নলেজ অন ইস। থ্যাংক ইউ ভাইয়া। সো আমি রিফাত জাহান আজাদ, আমি ব্রেন স্টেশনে আছি অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে। তো আজকে যে সেশনটা আমি বেসিক্যালি বা যে নলেজটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো যে আমরা কিভাবে আসলে স্পুফ ইমেজ ডিটেক্ট করতে পারি। তো আমরা প্রায়ই দেখা যায় যে আমরা লাইভ কমিউনিকেট করতে চাই বা লাইভলি প্রেজেন্ট থাকতে চাই। তো সেক্ষেত্রে একটা অবস্ট্রাকল হলো যে লাইভের প্রত্যেকটা ফিড চ্যানেলে আমরা চাইলে ভিডিও স্ট্রিম দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তো ভিডিও স্ট্রিম দিয়ে রিপ্লেস করলে প্রবলেমটা যেটা হয় যে কোনটা লাইভ আর কোনটা প্রিভিয়াসলি ভিডিও করা জিনিস সেটা একটু আইডেন্টিফাই করাটা বেশ ডিফিকাল্ট। সো আজকে আমি যে জিনিসটা দেখাবো যে বেসিক্যালি আমরা টেনসরফ্লো ইউজ করে কিভাবে এই প্রসেসটাকে আসলে আইডেন্টিফাই করতে পারি, কিভাবে আমরা একটা স্পুফ ইমেজকে আইডেন্টিফাই করতে পারি। তো প্রথমে একটু মেনশন করি কোন প্রবলেমগুলোকে আসলে আমি এখানে কনসিডার করছি। তো বেসিক্যালি 2টা প্রবলেমকে এখানে কনসিডার করছি আমরা। একটা হলো যে প্রিন্ট অ্যাটাক আর একটা হলো রিপ্লে অ্যাটাক। প্রিন্ট অ্যাটাক হলো যে যদি কোনো ছবি থেকে আমরা ছবি তুলে এটাকে স্পুফ করার ট্রাই করি তখন সেটাকে প্রিন্ট অ্যাটাক বলা হচ্ছে। আর রিপ্লে অ্যাটাক হলো যে যদি আমি কোনো জায়গায় কোনো একটা ভিডিও থেকে আমি যদি আমার লাইভ যে সেশন ক্যাপচারিং হচ্ছে সেখানে যদি কোনো একটা ভিডিও প্লে করি আমি, তখন সেটাকে বেসিক্যালি রিপ্লে অ্যাটাক বলা হচ্ছে। তো এই 2টা প্রবলেমেরই আসলে কমন একটা সলিউশন ইউজ করা হয়, সেটা হলো যে একটা ডিপ লার্নিং এর একটা বাইনারি ক্লাসিফায়ার ইউজ করা হয়। সো টেনসরফ্লোতে আমরা বেসিক্যালি এরকম সিএনএন এর একটা বেসিক স্ট্রাকচার ইউজ করছি, যেখানে যে আর্কিটেকচারটাকে আসলে স্পুফ মডনেট বলা হচ্ছে। সো স্পুফ মডনেটের আমরা একটা ভ্যারিয়েশন আসলে ব্যবহার করে এই প্রবলেমটাকে সলভ করার ট্রাই করছি। আর এটার জন্য আমরা যেটা করছি যে মেশিন লার্নিং মডেলকে স্পুফ ইমেজ আর রিয়েল ইমেজ এই দুই টাইপের ইমেজ দিয়ে বেসিক্যালি ট্রেন করানোর ট্রাই করছি। তো আমরা 2 ধরনের ইমেজ দিয়েই ফার্স্টে মডেলটাকে ট্রেন আপ করাই এবং বলি যে হ্যাঁ তুমি এই ছবিটা দেখো এবং এই ছবিটা অ্যাকচুয়াল লাইভ একটা ছবি এবং এই ছবিগুলোকে দেখো এগুলা স্পুফড একটা ছবি, কোনো একটা ছবি থেকে ছবি তোলা হয়েছে অথবা কোনো একটা ভিডিও থেকে ছবিটা নেওয়া হয়েছে। এইভাবে আমরা আসলে মডেলটাকে ট্রেন করি। তারপরে মডেলটা যখন রেডি হয় তখন আমরা এটা আসলে পারফরমেন্স চেক করি। তো এই প্রসেসটা দিয়ে আমরা ইনিশিয়ালি প্রবলেমটাকে সলভ করতে পারি, বাট এখানেও বেশ কিছু প্রবলেম আছে। আমাদের আসলে ডিভাইস কিন্তু অলমোস্ট আনলিমিটেড, আমাদের আসলে অনেক ডিভাইস আছে, ক্যাপচারিং ডিভাইস এখন অনেক। সো এটা একটা ডিভাইসের জন্য বা একটা টাইপের ডিভাইসের জন্য এটা পারফেক্টলি কাজ করে, কিন্তু যখন আমাদের ডিভাইস চেঞ্জ হতে থাকে, যখন সেন্সর চেঞ্জ হতে থাকে, তখন এই প্রবলেমটা আরো ব্রড সেন্সে চলে আসে এবং এটাকে সলভ করা আরো
বেশ ডিফিকাল্ট হয়েছে। তো আমরা সেটার জন্য যেটা করছি, এখন আমরা জ্ঞান ইউজ করা ট্রাই করছি, যেহেতু এই পরিমাণে ইমেজ কালেক্ট করাটা বেশ ডিফিকাল্ট, এতগুলো ডিভাইস থেকে সব রকমের স্পুফ ইমেজ কালেক্ট করাটা বেশ ডিফিকাল্ট। তো আমরা এখন জ্ঞান ইউজ করছি। জ্ঞান হলো যে জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক, আমরা পার্টিকুলারলি এখানে স্টাইল জ্ঞান ইউজ করা ট্রাই করছি। তো স্টাইল জ্ঞান দিয়ে আমরা বেসিক্যালি ইমেজগুলো জেনারেট করা ট্রাই করছি। তো এই প্রসেসটাই আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি, ছোট আমাদের কিছু ডকুমেন্টেশন যদি শেয়ার করি, আমার মনে হয় প্রসেসটা একটু বোঝাটা ইজিয়ার হবে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা। সো থ্যাংক ইউ। সো শুরু থেকে আমি যেটা বলছিলাম যে আমাদের যে বিভিন্ন রকমের অ্যাটাক আছে, এখানে বেসিক্যালি অ্যাটাকগুলোর ব্যাপারে জাস্ট ইমেজ দিয়ে জাস্ট স্পেসিফাই করা হয়েছে। এখন এগুলো জাস্ট বিভিন্ন রকমের গ্রাফ থেকে, আর আমরা জাস্ট সামারিটা প্রেজেন্ট করছি যে ডিফারেন্সটা আসলে কি থাকে। সাধারণত দেখা যায় যে কালার চ্যানেলে কিছু ডিফারেন্স পাওয়া যায়, যে স্পুফ ইমেজ এবং অ্যাকচুয়াল ইমেজের মধ্যে কিছু ডিফারেন্স থাকে, খুবই সাটল ডিফারেন্স, বাট ডিফারেন্স থাকে। আর ওই ডিফারেন্সটাকে আসলে আমরা ইউজ করি, আসলে বের করার ট্রাই করি যে কোন কোন ইমেজগুলো আসলে স্পুফড আর কোন কোন ইমেজগুলো আসলে রিয়েল আছে। তো সাধারণত এই প্যাটার্নগুলোর মধ্যে মোজাইক প্যাটার্ন, তারপরে মোরে প্যাটার্ন, তারপর সল্ট পেপার নয়েজ, এই জিনিসগুলো সাধারণত পাওয়া যায়। সো আর্কিটেকচারটা খুবই সিম্পল, যে দিনের শেষে আমরা জাস্ট স্পুফ অ্যাটাকের জন্য স্পুফ ইমেজ দিয়ে ট্রেন করে থাকি, আর জেনুইন ইমেজগুলোকে আইডেন্টিফাই করার জন্য জেনুইন ইমেজ দিয়ে থাকি। বাট অ্যাজ প্রিভিয়াসলি মেনশন করছিলাম যে আসলে ইমেজ সেটটা অনেক বেশি দরকার, সো সেটার জন্য আমরা এখন জ্ঞান ইউজ করছি। তো জ্ঞান দিয়ে আমরা বেসিক্যালি এভাবে ইমেজগুলো জেনারেট করছি। সো স্টাইল জ্ঞান দিয়ে আমরা এখন এভাবে ইমেজগুলো জেনারেট করতে পারি। সো যদি একটু ইমেজটার দিকে খেয়াল করি, এখানে এই ইমেজটা লেফটের ইমেজটা অরিজিনাল ইমেজ এবং রাইটের ইমেজটা জ্ঞান দিয়ে জেনারেটেড ইমেজ, যেটা মনে হচ্ছে যে একটা ছবি থেকে ছবিটা তোলা হয়েছে। সো যদি কোনো স্ক্রিন থেকে ছবিটা তোলা হয়, তাহলে যে প্যাটার্নটা থাকা দরকার এক্স্যাক্টলি ওই প্যাটার্নটা এখানে জেনারেট হয়। আমি যদি একটু ছবিটাকে আরেকটু বড় করে দেখাই, সো এই ছবিটাকে জুম করলে দেখা যাচ্ছে এই যে স্পেসিফিক কিছু প্যাটার্ন জেনারেট হচ্ছে, যে একটা স্ক্রিন থেকে ছবি তুলে এক্স্যাক্টলি যে ধরনের অ্যানোমালিটা থাকা দরকার এই ইমেজে আসলে ওই অ্যানোমালিটি আমরা আর্টিফিশিয়ালি জেনারেট করছি। সো এইভাবে আর্টিফিশিয়ালি আসলে ফেক ইমেজগুলো আমরা জেনারেট করতে পারছি, এবং আমাদের যে ডিভাইসের যে প্রবলেম থাকে, যে আমাদের মিলিয়ন্স ডিভাইস আছে, সেটার খানিকটা আমরা এইভাবে সলভ করতে পারি। সো এইভাবে জেনারেটেড ইমেজগুলো ইউজ করে আমরা বেসিক্যালি আমাদের মডেলগুলোকে ট্রেন করছিলাম, এবং এখন পর্যন্ত আমরা মডেলের পারফরমেন্স যথেষ্ট ভালো পাচ্ছি, বাট এটা নিয়ে আমরা এখন এক্সপ্লোর করছি। হোপফুলি আমরা এই প্রবলেমটাকে বেশ ভালোভাবে মিটিগেট করতে পারবো। তো এটাই আমার দিক থেকে আপডেটগুলো শেয়ার করা ছিল, যেগুলো নিয়ে কাজ করছিলাম। থ্যাংক ইউ। রিফাত ভাই, আমরা একটা ভালো জিনিস জানলাম। তো মেহেদী ভাই, মেহেদী ভাইয়ের সাথে আলাপ হচ্ছিল যে মেহেদী ভাই ইদানিং কগনিটিভ সার্ভিস নিয়ে আলাপ করতেছিল। তো আমরা আসলে জিজ্ঞেস করলাম যে মেহেদী ভাই, তো আপনি একটু আমাদের সাথে শেয়ার করতেন যেহেতু যে আপনার কগনিটিভ সার্ভিস নিয়ে। তো মেহেদী ভাই মূলত অ্যাজুর কগনিটিভ সার্ভিস নিয়ে একটু আমাদের সাথে শেয়ার করবেন ওনার থটটা। মেহেদী ভাই, আপনি একটু আমাদের সাথে শেয়ার করবেন আপনার থটটা। আসলে আমাদের এরকম যদি হয় যে অ্যাজুর কগনিটিভ সার্ভিস জিনিসটা কি, এটা ডেফিনেশনটা থেকে একটু শুরু করলে ভালো হয়। অনেকে হয়তো আমরা এই জিনিসটা অতটা ফ্যামিলিয়ার না, মানে এটা কি এবং কি পারপাস ইউজ হয় আর কি, এখান থেকে শুরু করতে যদি মানে। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনাকে মেহেদী ভাই। কি দেখা যায়? হ্যাঁ জি, দেখতে পাচ্ছি আপনার প্রেজেন্টেশন। ওকে, আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান। আজকে আমি আপনাদেরকে অ্যাজুর কগনিটিভ সার্ভিস সম্পর্কে কিছু ব্রিফ আইডিয়া দিব। আমি সংক্ষেপে আমার সম্পর্কে বলতে গেলে, আমি ইবি সলিউশনসে আছি 2005 সাল থেকে, এখন ওখানে চিফ সিটিও হিসেবে কাজ করতেছি। আচ্ছা, অ্যাজুর কগনিটিভ সার্ভিস, আমরা সবাই জানি যে মাইক্রোসফট অ্যাজুরের আন্ডারে সবগুলো কগনিটিভ সার্ভিস লঞ্চ করেছে। কগনিটিভ সার্ভিসটা বেসিক্যালি হচ্ছে যে কম্পিউটার ভিশন, ইমেজ, স্পিচ রিকগনিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মেশিন লার্নিং, এই সবগুলোকে মাইক্রোসফট একসাথে একটা আমব্রেলার আন্ডারে এনেছে,
এবং এটাকে আসলে কগনিটিভ সার্ভিস বলতেছে। তো এই হচ্ছে কগনিটিভ সার্ভিস। ওকে, তো এটার উদ্দেশ্য হচ্ছে যে কগনিটিভ সার্ভিস দিয়ে আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে যে কগনিটিভ সার্ভিসটা এই এপিআই কলিং এর মাধ্যমে আমরা কল করতে পারি। সো আমরা যারা ডেভেলপার আছি তাদের আসলে মেশিন লার্নিং সম্পর্কে কোনো আইডিয়া নাই বা খুব লেস আইডিয়া আছে, তারা আমরা কিন্তু খুব সহজে এপিআই কল করে আমরা বিভিন্ন ধরনের মেশিন লার্নিং সার্ভিসগুলো ইউজ করতে পারি। এবং আমি যেগুলো বললাম যে কম্পিউটার ভিশন, ইমেজ, স্পিচ রিকগনিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং অন্যান্য যে ব্যাপারগুলো আছে সবগুলোর জন্য মাইক্রোসফট খুব এপিআই এক্সপোজ করেছে, যেগুলো কল করে আমরা খুব সহজে আমরা আমাদের অ্যাপগুলোকে এমপাওয়ার করতে পারি যেন সেই অ্যাপগুলো বেটার ডিসিশন নিতে পারে, বেটার ডিসিশন ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার ভয়েস কমান্ড, অর আপনারা কোনো একটা ইমেজ থেকে রিকগনিশন করা কাস্টমারের বা আমাদের যারা টার্গেট অডিয়েন্স আছে ওনাদের ফেশিয়াল রিকগনিশনের মাধ্যমে তাদের যে কি বলবো যে অনুভূতিগুলা ওগুলাকে রিকগনাইজ করতে পারি আমরা। ওকে, একজন কগনিটিভ সার্ভিসের ভেতরে কয়েকটা ব্যাপার নিয়ে এসেছে মাইক্রোসফট, ভার্টিক্যালি ভাগ করেছে। তার ভিতরে হচ্ছে ভিশন একটা ক্যাটাগরি আছে, স্পিচ ক্যাটাগরি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, ডিসিশন মেকিং আছে এবং ওয়েব সার্চ আছে আর কি। তো ওয়েব সার্চটাকে রিসেন্ট টাইমে মাইক্রোসফট ডিসকন্টিনিউ করতেছে, এটাকে মাইক্রোসফট বিং এর আন্ডারে মাইক্রোসফট.com এর একটা সেপারেট ডোমেইনে নিয়ে গেছে। তো ভিশনের ভিতরে আমরা যদি দেখি, ভিশনের ভিতরে আছে হচ্ছে কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশন মিনস এটার ভিতরে যে সার্ভিসগুলো আছে সেটা হচ্ছে যে বিভিন্ন অবজেক্ট রিকগনিশন করে এবং অবজেক্টের মেটা ডেটা, যেমন এটা কী ধরনের অবজেক্ট, কোথায় আছে, বিভিন্ন ধরনের যে অ্যাট্রিবিউটস আছে সেগুলোকে আইডেন্টিফাই করা। সাথে সাথে আমরা এই কম্পিউটার ভিশনটাকে আমাদের নিজেদের পারপাজে কাস্টমাইজ করে নিতে পারবো, অথবা আমাদের কোনো একটা পার্টিকুলার বিজনেস নিডের ক্ষেত্রে। যেমন যদি একটা ছোট করে একটা এক্সাম্পল দিই, তাহলে আমাদের যারা সেলস ফোর্স যে টিমটা কাজ করে আমাদের বিভিন্ন আমাদের এখানে, তো আমরা যদি সেলস ফোর্স টিমটাকে কোনো একটা দোকানে গেল, ওনারা হয়তো বা কোনো একটা দোকানে কোনো একটা সেলফের ইমেজ তুললো এবং ওই সেলফে আমাদের কোনো একটা কোম্পানির পার্টিকুলার কী কী প্রোডাক্ট আছে বা কী কী প্রোডাক্ট থাকার কথা এবং কী কী প্রোডাক্ট নাই, ওটা থেকে কিন্তু খুব সহজে সেই কাস্টম ভিশন দিয়ে আমরা ডিস্টিংগুইশ করতে পারি এবং বের করতে পারি কী কী আছে এবং কী কী নাই। সিমিলারলি আমরা ফেস এপিআই ইউজ করতে আছে ভিশনের আন্ডারে। ফেস এপিআই দিয়ে যে কাজগুলো করা যায় সেটা হচ্ছে যে ফেসিয়াল আইডেন্টিফিকেশন করা যায়, একটা ইমেজ থেকে ফেস কতগুলো ফেস আছে সেগুলো বের করা যায়, দুইটা ফেসের ভিতরে আইডেন্টিক্যাল কিনা সেটা চেক করা যায়। এছাড়া ফেসিয়াল যে এক্সপ্রেশন, অ্যাঙ্গার বা স্মাইল, ধরেন যে যে অনুভূতি যেগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা যায়। এছাড়া ফর্ম রিকগনাইজ করা যায়। আমরা সবাই ফর্ম রিকগনিশনের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে যে কোনো ফর্ম আমাদের হয়তো আছে যেগুলো স্ক্যান করে নিয়ে আমরা ওখান থেকে কি ভ্যালু পেয়ার বের করতে পারি বা কোনো টেবুলার ফরম্যাটে কোনো ডেটাকে আমরা এক্সট্রাক্ট করতে পারি এবং ওগুলোকে আমরা আলাদাভাবে প্রসেসিং করতে পারি। এছাড়া আছে ভিডিও ইন্ডেক্সার। ভিডিও ইন্ডেক্সার দিয়ে আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে যে আমরা যারা লার্জ হচ্ছে ভিডিও লাইব্রেরি ম্যানেজ করেন, তো তাদের জন্য এটা খুবই বেশি দরকার হয়। যেমন কোনো একটা ভিডিওতে কে কে অ্যাক্টর আছে, কি ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করা হইতেছে, কি কি অবজেক্ট আছে, মিউজিক ডিরেক্টর থেকে সিঙ্গার যে যারা যারা জড়িত আছে তাদেরকে সবাইকে আমরা ইন্ডেক্সিং করতে পারি। এরপরে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে স্পিচ। স্পিচ থেকে আমরা যেটা করতে পারি সেটা টেক্সট টু স্পিচ করা যেতে পারে, আবার স্পিচ থেকেও টেক্সটে কনভার্ট করা যেতে পারে, স্পিচ ট্রান্সলেশন করা যেতে পারে। কারেন্টলি 90+ মতো ল্যাঙ্গুয়েজ আছে যেখান থেকে আমরা স্পিচ মাইক্রোসফট যেটা সুবিধা দিতেছে যে স্পিচ ট্রান্সলেশনের জন্য। এছাড়া স্পিকার রিকগনিশন করা যেতে পারে, যে কোনো একটা, যেমন আজকের মিটিংয়ে আমরা অনেকেই কথা বলতেছি, সো কোন স্পিচটা কার, কোন স্পিকার কথা বলতেছেন সেটা রিকগনিশন করা যায়। এরপরে আছে আরেকটা ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজের ভেতরে আছে ইমার্সিভ রিডার। আমরা অনেকে জানি যে অনেকে ফিজিক্যালি বিভিন্ন রকম ডিসেবলড পার্সন আছেন যারা হয়তো বা সঠিকভাবে আমাদের বুঝতে বা পড়তে যাদের সমস্যা হয় বা দেখতে সমস্যা হয়, তাদের জন্য আমরা বিভিন্নভাবে এই কোনো একটা ইনফরমেশনকে টেক্সট বা ইমেজ বা আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে আছে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেটা আমরা বটের সাথে আসলে সবাই পরিচিত কম বেশি। সো বট দিয়ে আমরা
বট বানানো যেতে পারে, যেখানে যারা এনএলপির মাধ্যমে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে এবং যেখান থেকে ইনটেন্টটা বের করে কোনো একটা টেক্সটের বা কোনো কমান্ডের ইনটেন্টটা বের করে সেই অনুযায়ী এক্সিকিউট করতে পারবে। দেন আসতেছে আপনার কিউএনএ মেকার, আই মিন কোশ্চেন অ্যান্ড আনসার মেকার। সো আমরা যারা এটাও টেক্সট বট হিসেবে কাজ করা যেতে পারে, যেখান থেকে আমাদের ডেটাগুলোকে নিয়ে বিভিন্ন রকমের কোশ্চেন অ্যান্ড আনসার টাইপের আমরা বট বানাতে পারি। এছাড়া আসতেছে টেক্সট অ্যানালাইটিক্স, যেমন সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারি আমরা টেক্সট অ্যানালাইটিক্সের ভেতরে। ট্রান্সলেটর টেক্সট আসতে পারে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে ডিসিশন মেকিংয়ের ভিতরে আসতেছে অ্যানোমালি ডিটেকশন করা যেতে পারে, যে যেন কোনো একটা অ্যানোমালি ঘটার আগে আমরা যেন সেটাকে প্রিভেন্ট করতে পারি। কন্টেন্ট মডারেটর হতে পারে, যে বিভিন্ন রকমের আমরা জানি যে ব্লগ বা ফেসবুক বা বিভিন্ন জায়গাতে যে কন্টেন্টগুলো আসে সেগুলোকে আমরা মডারেশনটাকে আমরা অটোমাইজ করতে পারি। পার্সোনালাইজারের ভিতরে যেটা আসতেছে সেটা বিভিন্ন রকমের যে ইনফরমেশনগুলোকে আমরা পার্সোনালাইজ করে কোনো একটা পার্টিকুলার কোনো পার্সনকে টার্গেট করে সেভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেন আসতেছে ম্যাট্রিক্স অ্যাডভাইজার, এটা নতুন আসতেছে, নতুন লঞ্চ করেছে মাইক্রোসফট। এখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের যে সিস্টেমগুলো রান করতে থাকে ওখানে কিন্তু বিভিন্ন রকমের আমরা মনিটরিংয়ের পারপাসে বিভিন্ন ডেটা জেনারেট হতে পারে। তো এগুলোকে আমরা অটোমেট করতে পারি, যে আমরা এই ডেটাগুলোকে নিয়ে আমরা কোনো একটা থ্রেশহোল্ড ইমপ্লিমেন্ট করতে পারি এআই ইমপ্লিমেন্ট করে, যেন কোনো ম্যাট্রিক্সকে সে ম্যাট্রিক্সের ভেতরে একটা প্যাটার্ন খুঁজে সে আমাদেরকে বিভিন্ন রকমের অ্যাডভাইস দিতে পারে। এর আগে শুরুতে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওয়েব সার্চ ছিল, যেটা বিং এর আন্ডারে, যেটা মাইক্রোসফট গত বছরের আগস্টের দিক থেকে যেটাকে সরিয়ে ফেলেছে। যদিও বা এখনো যারা অলরেডি অ্যাজুর কগনিটিভ সার্ভিস ইউজ করতেছেন লাইসেন্স, তাদেরকে নেক্সট 3 ইয়ার্সে এটা ওনারা এই সাপোর্টটা পাবেন। অ্যাজুর আমি একটু বিশেষভাবে বলতে চাচ্ছি যে অ্যাজুরের ফেস এপিআইটা নিয়ে। ফেস এপিআইটার ভেতরে যেগুলো আছে সেটা হচ্ছে যে ফেস ডিটেকশন করা যেতে পারে, যে ডিটেক্ট বা দুইটা মানে কত একটা ইমেজের ভিতরে কতগুলো ফেস আছে এবং তাদের এজ, ইমোশন, জেন্ডার, পোজ, স্মাইল, ফেশিয়াল হেয়ার, বিভিন্ন রকমের আমরা জিনিসপত্রগুলো আইডেন্টিফাই করতে পারি। দেন ফেস ভেরিফিকেশন করা যেতে পারে, আমরা যেটা এর আগে আমাদের রিফার যেটা বলতেছিলেন যে কোন একটা ওর সাথে অনেকটা মিলে, যে ও ফেস নিয়ে কিন্তু কথা বলতেছিল ইমেজ ভেরিফিকেশনের জন্য। সো ইমেজ আমরা ভেরিফাই করতে পারি যে একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ কতখানি মিলতেছে বা মিলতেছে না। আমরা এটা এভাবে কিন্তু এটা একটা কমন ইউজ কেস হচ্ছে যে আমাদের যে অ্যাটেন্ডেন্স সিস্টেম, আমরা কিন্তু অ্যাটেন্ডেন্সটাকে বা আমাদের যে ডোরকে ওপেন করার জন্য, যেমন এখন তো প্যান্ডেমিক পিরিয়ডে আমাদের হয়তো টাচটাকে আমরা অ্যাভয়েড করতেছি। সো অনেক অফিসে ফিঙ্গারপ্রিন্ট আছে, সো ফিঙ্গারপ্রিন্টটাকে অ্যাভয়েড করে আমরা কিন্তু ইজিলি এই ফেস দিয়ে ভেরিফিকেশন করতে পারি। এরপরে আছে পারসিভ ইমোশন রিকগনিশন, যে কোন একটা ইমেজ থেকে তার হ্যাপিনেস, নিউট্রাল, স্যাডনেস বা সারপ্রাইজ, বিভিন্ন রকমের যে আমাদের ইমোশনগুলো, যেমন অ্যাঙ্গার, রেগে আছে কিনা, এগুলোকে আমরা রিকগনাইজ করতে পারি। তো এই আর কি আমার ফেস অ্যাজুর কগনিটিভ সার্ভিস নিয়ে এটুকুই বলার ছিল আর কি। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তো করতে পারেন, না হলে আমি আমার আহসান ভাই, আমাদের মডারেটর, ওনার কাছে আমি হ্যান্ড ওভার করতে পারছি। আহসান ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মেহেদী ভাই। আমরা একটা বেসিক ইন্ট্রোডাকশন পেলাম। আসলে এটা আসলে লাইভ টক ইভেন্ট, তো এইখানে আসলে ডিটেল আসলে হয়তো আপনারা যদি ইন্টারেস্ট ফিল করেন আমরা ডিটেল আরো সামনে মেতে একটা সেশন করব ঈদের পরে, তখন হয়তো আরো ডিটেল আলাপ করা হতে পারে। অবশ্যই ইনশাআল্লাহ আমি নেক্সট মেতে ইনশাআল্লাহ এটা নিয়ে একটা ডিটেল একটা সেশন নিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা জিনিস আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের সাথে আছে তাহমিদ আছে। তাহমিদ একটু পাওয়ার প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছে, তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যে তাহমিদকে তার ইয়েটা শেয়ার করার জন্য আর কি। তাহমিদ, আপনি কি? হ্যালো ভাই, হ্যাঁ জি, আমরা রিকোয়েস্ট করব তাহমিদকে। পাওয়ার প্ল্যাটফর্ম নিয়ে তাহমিদ কাজ করতেছে, তো পাওয়ার প্ল্যাটফর্ম নিয়ে তাহমিদের যে এক্সপেরিয়েন্সটা, রিসেন্ট এক্সপেরিয়েন্সটা একটু আপনাদের সাথে আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই। আমি আমার প্রেজেন্টেশনটা শো করছি। সো আমি এমডি তাহমিদুল আবেদিন, আমি জেনুয়েভ লিমিটেডে আছি। আমি অফিস 365 সলিউশনস এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি। তো
পাওয়ার প্ল্যাটফর্মে বা বেসিক্যালি আজকের টপিকে যেটা বলতে চাচ্ছিলাম যে আরপিএ উইথ পাওয়ার অটোমেশন, মাইক্রোসফট পাওয়ার অটোমেশন। তো সেটা বলার আগে আরপিএ বা রোবোটিক প্রসেস অটোমেশন যেটা নিয়ে কথা হচ্ছে খুব ইদানিং, যেটা 2016 থেকে খুবই হাই পিকে আছে, সেটা নিয়ে গার্টনার বলে যে কোম্পানিটা আছে যারা বেসিক্যালি এই ধরনের রিসার্চ করে থাকে এগুলো নিয়ে, ফিউচার নিয়ে, তারা বলছে যে 2024 সালের মধ্যে এটা 30% কস্ট কমিয়ে ফেলবে অর্গানাইজেশনাল যে অপারেশনাল প্রসেস সেখান থেকে। তো এই প্রেডিকশনের উপর ভিত্তি করে অনেকেই এখন আরপিএ নিয়ে খুবই হাইপ ফিল করছে এবং বিভিন্ন টুলস আরপিএ ইউজ হচ্ছে অলরেডি। তো সেটার সাথে মিলতে বা সেটার সাথে একত্রিত হতেই মাইক্রোসফট তাদেরকে আরপিএ কে পাওয়ার অটোমেটের সাথে ইন্টিগ্রেট করেছে এবং সেটা বেসিক্যালি 2019-এর লাস্টের দিকে রিলিজ দিলেও প্রিভিউ আকারে তারা ফুললি রিলিজ দেয় 2020-তে। তো সেখানে যাওয়ার আগে আমরা যদি একটু আরপিএ নিয়ে কথা বলি যে আসলে আরপিএ বা রোবোটিক প্রসেস অটোমেশনটা কি, কারণ আমরা রোবোটিক অটোমেশন কিভাবে করতে হয় পাওয়ার অটোমেট দিয়ে সেটা নিয়ে প্রচুর ডকুমেন্টেশন দেখে থাকি বা ভিডিও দেখি, বা আরপিএটা আসলে কি এবং আরপিএ এবং জেনারিক যে অটোমেশন আমরা বলি সেটার মধ্যে ডিফারেন্সটা কি সেটা আসলে বোঝা দরকার। সো আরপিএটা হচ্ছে যে কোনো বিজনেস প্রসেসকে আমরা যদি ইউজার ইন্টারফেস বেসড হিসাবে অটোমেট করতে পারি তখন সেটাকে আরপিএ বলি আমরা। কমন জেনেরিক টার্মস, একটা যদি সফটওয়্যার ইউজ করা যায় যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ইউজ করে হাই ভলিউম ওয়ার্ককে সে হিউম্যান ইন্টারাকশনকে কমিয়ে দেবে বা ইন্টারাকশনকে ইলিমিনেট করে দিতে পারবে, সেই অটোমেশনটাকে আমরা আরপিএ হিসাবে নোটিশ করে বা বলে থাকি। তো সেক্ষেত্রে আমাদের আসলে ডিফারেন্সটা কি, জেনারিক অটোমেশন আর আরপিএ রোবট প্রসেস অটোমেশন ডিফারেন্স কি, স্বাভাবিক কোশ্চেন এসে থাকে। তো একটা উদাহরণ সংজ্ঞার আগে আমরা একটা উদাহরণ যদি চিন্তা করি, একটা ক্যালকুলেটর, আমরা নর্মাল যে সাইন্টিফিক ক্যালকুলেটরের থ্রুতে কোনো হাই ডেফিনেশন কোনো একটা ম্যাথকে আমরা করতে পারি, সেখানে অটোমেটেড করতে পারি, আমরা শুধু ইনপুটটা দেব, টোটাল জিনিসটা যে সূত্রের মধ্যে ফেলে অ্যান্সারটা বের করে ক্যালকুলেটর আমাকে দিচ্ছে। বাট সেটা যদিও এক ধরনের অটোমেশন, সেটা কিন্তু আরপিএ বলা যায় না, কারণ হচ্ছে সেখানে হিউম্যান ইন্টারাকশন দরকার। সো হিউম্যান এখানে ইনপুট দিচ্ছে, তারপরে কাজটা হচ্ছে। সো আরপিএ এর ক্ষেত্রে সেখানে যেটা বলা হয়, এখানে মিনিমাল ইন্টারাকশন থাকবে এবং সেটাকে পুরা হিউম্যানের যে ইউজার ইন্টারফেসে যে ইন্টারাকশনটা হয় সেটাকে সে মিমিক করবে। আর অন্যদিকে শুধু অটোমেশন বা এটাকে যদি আমরা সহজ করে বলতে যাই বিজনেস প্রসেস অটোমেশন বিপিএ, তো বিজনেস অটোমেশনের মেইন জিনিসটা থাকে সেখানে আমাদেরকে আন্ডারলাইন এপিআই দেওয়া হয় যেটা আরপিএতে নাই। তো সেখানে আমাদেরকে ডেভেলপার বা যদি কোনো ডিজাইনার থাকেন তাকে অটোমেশনের জন্য ব্যাকগ্রাউন্ড প্রসেস বা সিস্টেমটা কিভাবে ইন্টিগ্রেট করবে সে নিয়ে চিন্তা করতে হয়। আরপিএতে সেই চিন্তা ভাবনা কোনো দরকারই নেই, ব্যাকগ্রাউন্ডে কি ধরনের কমপ্লেক্সিটি আছে সেটা নিয়ে আরপিএতে যেহেতু চিন্তার প্রয়োজন হয় না অনেক সময়, সেখানে নন টেকনিক্যাল বা বিজনেস বা পাওয়ার ইউজার মাইক্রোসফট যেটা ইউজ করতে চাচ্ছে তারাও সেখানে করতে পারেন। বাট অন্য ক্ষেত্রে অটোমেশনের ক্ষেত্রে ডেভেলপার বা ডিজাইন আর্কিটেকচারাল তাদেরকে ইনভলভ হওয়াটা খুবই জরুরি। তো আমরা যদি আরপিএ লাইফ সাইকেলটা চিন্তা করি, আরপিএতে লাইফ সাইকেলে খুব সহজ, সেটা হচ্ছে সে রেকর্ড করবে, দেন সে প্রসেসটাকে রিফাইন করবে, দেন রান করবে। তো আরপিএ যদি আমরা লাইফ সাইকেলটা খুবই ইজিলি আমরা মেনটেন করতে পারি এবং আরপিএ যদি আমরা মাইক্রোসফটের সাথে ইন্টিগ্রেট করার আগে আরেকটা জিনিস চিন্তা করি, আরপিএ দিয়ে আমাদের ডে টু ডে লাইফে আমাদের কি আসলে কাজ হচ্ছে, যেহেতু আমরা বলতেছি যে আরপিএটা হিউম্যান ইন্টারাকশনটা মিনিমাইজ করে দিচ্ছে। আমরা যদি খুব সহজ একটা এক্সাম্পল চিন্তা করি যে একজন এমপ্লয়ি এক্সিকিউটিভ কোম্পানি, সে তার কাজ হচ্ছে তার ইমেল আসে, স্পেসিফিক কিছু ইমেল, সেখানে ইনভয়েস আসে, সেই ইনভয়েসগুলোকে উনি ডাউনলোড করেন, সেগুলোকে রিঅ্যারেঞ্জ করে সেগুলোকে প্রিন্ট করেন। ওনার প্রতিদিনের ডেইলি কাজের মধ্যে এটা একটা কাজ, যেহেতু একটা হিউম্যান টাস্ক সেখানে একটা বড় অ্যামাউন্ট অফ টাস্ক তাকে করতে হয়, কাজ করতে হয়, দিনে বিশাল একটা সময় দিতে হয়, আমার খুব মনোটোনাস, রাইট? তাকে যদি 2 বছর ধরে সেম কাজটা করতে হয় তাহলে তো খুব মনোটোনাস হয়ে যায়। তো সেই জায়গাতে ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য এটাকে আমরা আরপিএ এর মাধ্যমে, রোবট প্রসেস অটোমেশনের মাধ্যমে অটোমেট করতে পারি। আরপিএ কি করতে পারে, সে আরপিএ কোনো হিউম্যান ইন্টারাকশন বাদে সে ওই ইমেল অ্যাড্রেসে ঢুকে ওখান থেকে ইমেলগুলোকে ডাউনলোড করে যেটা প্রয়োজনীয় জিনিসগুলোকে নিয়ে সেটাকে অটোমেটিক্যালি প্রিন্ট করতে পারে। তো এইভাবে আরপিএ দ্বারা আমরা খুব সহজে ইন্টারাকশনগুলো করতে পারি।
এখন কথা হচ্ছে তাহলে আরপিএ মাইক্রোসফট যে নিয়ে আসলো, কেন নিয়ে আসলো বা কি করছে আনার পরে। তো মাইক্রোসফটের পাওয়ার অটোমেট অনেক আগে থেকে কিন্তু পরিচিত, এটা মাইক্রোসফট ফ্লো হিসেবে কাজ করছিল, পরে সেখানে মাইক্রোসফট অটোমেট হিসেবে নাম প্রকাশ করে। প্রিভিয়াসলি তারা বিজনেস অটোমেট করতো মাইক্রোসফট পাওয়ার অটোমেটের থ্রুতে, সেটার সাথে মাইক্রোসফট 2019 আরপিএ অ্যাড করে আনে এবং এখন সেটাকে আরপিএর থ্রুতে মাইক্রোসফট পাওয়ার অটোমেট ডেস্কটপ নামে রিলিজ করেছে। তো সেখানে খুব ইজিলি তারা এই জিনিসগুলো করা যেতে পারে। যেরকম মাইক্রোসফট বলছে ধরেন আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে, খুব লিগেসি সিআরএম অ্যাপ্লিকেশন, সেখানে কোনো এপিআই এই মুহূর্তে এক্সপোজ করা পসিবল না। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের হয়ে থাকে যে আমাদের এডিতে কোনো একটা নতুন ইউজার এসেছেন, তার ইনফরমেশনগুলো সে সিআরএম এ সিঙ্ক করতে হবে। তো আমরা এই মাইক্রোসফট পাওয়ার অটোমেটের সাহায্যে যে আরপিএ যে সিস্টেমটা আছে সেখানে আমরা যে আমাদের মাউস ক্লিক এবং কিবোর্ডের যে কি স্ট্রোক সেগুলাকে কপি করে আমরা চালাতে পারি। যে আমাদের একটা এক্সেল আসছে, সেই এক্সেলটা সেভ হলে এক্সেল থেকে প্রতিটা কলামের ডাটা সে ফর্মে চলে যাবে এবং ফর্মটা অটোমেটিকলি ফিল আপ হয়ে সেভ হয়ে যাবে। সো এই ধরনের জিনিসগুলো খুবই ইজিলি হবে এবং একটা মানুষ বা একজন যে টেকনিক্যাল পার্সন আছে সেখানে যে জিনিসটা করতেন, এই মনোটোনাস টাস্কটা তার জন্য কমে যাবেন। এবং ধারণা করা হচ্ছে যে এইভাবে আমরা খুব সহজে 40% অফ একটা অর্গানাইজেশনের ওয়ার্ক কমায় ফেলতে পারি। কিন্তু কথা হচ্ছে আমরা কখন আরপিএ ইউজ করব বা এটা আসলে ইউজ করা উচিত কিনা। আরপিএ হচ্ছে বলা হয় যে দ্য লাস্ট রিসোর্ট, যেখানে অন্যান্য অটোমেশন ইউজ করা পসিবল না। কেননা যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড, আরপিএ সবচেয়ে বড় যেটা প্রবলেম, আরপিএ কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রসিডিউর কাজ করতে পারে না। সে হচ্ছে তাকে ফ্রন্টে থাকতে হয় এবং সেই জিনিসটা হয়তো ইউজার কোনো সময় দেখতেও হয়। এবং মাইক্রোসফট অটোমেটের এই যে আরপি ইউজ করতেছে সেখানে কিন্তু খুব হাই কস্ট সেটা। আমাদের একটা ইউজারের জন্য $40 পার মান্থ তাকে দিতে হবে। সো এটা দেওয়ার আগে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত যে কোথায় আমরা ইউজ করবো কোথায় না। বাট ইন আদার সেন্স এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় যখন লিগেসি অ্যাপ্লিকেশনগুলোকে আমরা ইউজ করতে পারি আরপি এর সাহায্যে, যেখানে আমাদের এপিআই নেই, খুব ইজিলি আমরা ম্যানেজ করতে পারি ইভেন ফর legacy application like CRMs and other things. So আমি মনে হয় বেশি সময় নিয়ে ফেলছে, আর সময় না নিয়ে শেষ করছি। তো আমার মনে হয় এটা নিয়ে আমরা ফার্দার আরো আলোচনা করতে পারি কোনো একটা সেশনে, তো সেখানে আমরা এটা ডিটেলস কথা বলতে পারি। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছেন সাদিক ভাই আছেন সাউথ থেকে। তো উনি সেকো সার্ভার নিয়ে কাজ করেন, বিশেষ করে উনি যদিও ম্যানেজারের রোলটা বেশি প্লে করেন, তার পাশাপাশি ওনার টিমকে সেকো সার্ভার অন্যান্য ডেভেলপমেন্ট টেকনোলজিতেও গাইডেন্স দেন। তো আমরা রিকোয়েস্ট করব সাদিক ভাইকে, সেকো সার্ভার 19 এর একটা সুন্দর একটা ফিচার আছে, তো ওইটা নিয়ে একটু আলাপ করার জন্য। সাদিক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আপনারা? জি, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সাউথ থেকে আছি। হ্যাঁ, এই 2008 সাল থেকে আছি। তো আমি আসলে আসলে সবই বললো, এই আর কি। আর আমি আসলে টিমটা ম্যানেজ করি আর এসকিউএল সার্ভার কিছু কাজ করি। তো এখন এসকিউএল সার্ভার একটা ফিচার আছে অটোমেটিক টিউনিং, এই ফিচারটা নিয়ে কথা বলবো। সরি সাদিক ভাই, একটু ইন্টারাপ্ট করি, আপনাকে দেখা যাচ্ছে না সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা একটু আমরা একটু আপনার মাথাটা দেখতে পাচ্ছি শুধু ওই সাইডটা। আরেকটু আরেকটু নিচে, আরেকটু হ্যাঁ, ঠিক আছে সাদিক ভাই, এখন ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমাদের এসকিউএল সার্ভারে একটা ফিচার আছে অটোমেটিক টিউনিং। আমাদের মোস্ট অফ দ্য ডিবিএ আমাদের পারফরমেন্স ইস্যু নিয়ে খুব ঝামেলা থাকে। পারফরমেন্স এসকিউএল সার্ভার পারফরমেন্স নিয়ে, কুয়েরি পারফরমেন্স নিয়ে দেখা যাচ্ছে ডিবিএরা অতিরিক্ত প্রচুর সময় দিতে হয়। এই কোথায় কুয়েরি যে আমাদের বুটলনেকটা কোথায় গিয়ে আমাদের সময় বেশি যাচ্ছে। এই ক্ষেত্রে এসকিউএল সার্ভার যে ফিচারটা নিয়ে আসে 2017 সাল থেকে আনছে, তারপর এখন এটা 2019 এটা আছে। ফিচারটা হচ্ছে এরকম, অটোমেটিক টিউনিং হবে। অটোমেটিক টিউনিং হবে। এই অটোমেটিক টিউনিংটা কিরকম আমি বলছি। প্রথম আছে অটোমেটিক টিউনিং জিনিসটা কি। এসকিউএল সার্ভার এই ফিচারটা আপনার কুয়েরি, আমাদের কুয়েরির যে বুটলনেক গুলা কোথায় পারফরমেন্সে প্রবলেম হচ্ছে সেগুলো বের করে
বের করে সে আমাদের সলভ করার জন্য সাজেশন গাইড করে। মোরওভার এবং যে আমরা যদি এই ফিচারটা এনাবল করি তখন এসকিউএল সার্ভার নিজে নিজেই পারফরম্যান্স টিউনিং করে। এসকিউএল সার্ভার এই জিনিসটা কিভাবে করে? দুইটা টাইপ আছে, একটা টাইপ হচ্ছে অটোমেটিক প্ল্যান কারেকশন, আরেকটা হচ্ছে ইন্ডেক্স ম্যানেজমেন্ট। প্রথমে আমি বলবো অটোমেটিক প্ল্যান কারেকশন। এই ফিচারটা আছে অটোমেটিক প্ল্যান কারেকশন আছে এসকিউএল সার্ভার 17 এবং অ্যাজিওর, এই দুই জায়গায় আছে অটোমেটিক প্ল্যান কারেকশন। অটোমেটিক প্ল্যান কারেকশন কাজটা এইভাবে করে, আমরা যখন কোনো কুয়েরি রান করি এসকিউএল সার্ভার কি করে, একটা এক্সিকিউশন প্ল্যান করে, সেই এক্সিকিউশন প্ল্যান অনুসারে রেজাল্টটা দেখায়। আমরা যদি অটোমেটিক প্ল্যান কারেকশনটা এনাবল করি, এসকিউএল সার্ভার কি করে, যখন নতুন একটা এক্সিকিউশন প্ল্যান করে এটার সাথে সে পুরাতন আগের প্ল্যানটাকে সে কম্পেয়ার করে, যেটাকে আমরা বলি রিগ্রেশন। কম্পেয়ার করে যদি দেখে যে এখনকার প্ল্যানের চেয়ে আগের প্ল্যানটা ভালো, তখন সে আগের বেস প্ল্যানটা অনুসারে কুইরি রেজাল্টটা দিয়ে দেয়। এই ফিচারটা এসকিউএল সার্ভার 17 আছে, অ্যাজিওর আছে। আর আরেকটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে অটোমেটিক ইন্ডেক্স ম্যানেজমেন্ট। অটোমেটিক ইন্ডেক্স ম্যানেজমেন্ট আছে আমাদের শুধুমাত্র অ্যাজিওরে আছে, সেটা আমাদের নরমাল এসকিউএল সার্ভারে নাই, ক্লাউড বেস অ্যাজিওরে আছে। সেটা কি করে, এই এসকিউএল সার্ভার যখন মনে করে কোনো একটা ইন্ডেক্স এখানে দরকার, আমরা ফিচারটা অন করলে সেই ইন্ডেক্সটা সেই ইন্ডেক্স ওইভাবে সেই ইন্ডেক্স তৈরি করে। এবং সে যদি দেখে এসকিউএল সার্ভার যদি দেখে যে কোনো ইন্ডেক্স ইউজ হচ্ছে না, তখন সে এই ইন্ডেক্সটা রিমুভ করে দেয়। শুধু ক্রিয়েট আর রিমুভের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এসকিউএল সার্ভার এগুলো আবার মনিটর করে যে আসলে আমি যে এই জিনিসটা ক্রিয়েট করলাম সেটা কি পারফরম্যান্স বাড়াচ্ছে না আরো পারফরম্যান্স কমাচ্ছে। যদি সে মনিটর করে পারে যে পারফরম্যান্স আরো কমে গেছে, তখন সে এসকিউএল সার্ভার যেটা ক্রিয়েট করেছিল সেই ইন্ডেক্সটা বন্ধ করে দেয়। সেম একই জিনিস, যে ইন্ডেক্সটা সে মনে করলো যে ডিলিট দিল এসকিউএল সার্ভার, সেটা করার পর আবার এসকিউএল সার্ভার এটা মনিটরে রাখে যে এটা ডিলিট করার পরে পারফরম্যান্স ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো। যদি দেখে যে ডিক্রিজ হচ্ছে, তখন সে এটাকে আবার ক্রিয়েট করে দেয়। তো এই টিউনিং, অটোমেটিক টিউনিং এর কারণে মানে এই ফিচারটা আমরা ইউজ করতে পারি। এই ফিচার করলে আমরা পারফরম্যান্স অনেক মানে পারফরম্যান্সের ক্ষেত্রে আমাদের ডিবি এর জন্য অনেক প্রেসার কম হবে এবং অটোমেটিকলি সব হয়ে যাবে এই পারফরম্যান্স। তো এই ফিচারটা সম্পর্কে বলার জন্য আমি করছি এই ফিচারটা। হ্যাঁ, এখন তাহলে হাসান ভাই, হ্যালো। থ্যাংক ইউ। আজকে আমরা মোটামুটি এই আমাদের কয়েকটা লাইট টক যে ডিসকাশনটা ছিল, তো আমাদের আজকের এই লাইট টক ডিসকাশনটা শেষ হলো। তো আমরা এখন আমাদের মেহেদি ভাইয়ের কাছে চলে যাই। মেহেদি ভাই আজকে একটা প্র্যাকটিক্যাল ডেমো দেখাবে একটা অ্যাপ্লিকেশন নিয়ে, তো আমরা সেখানে চলে যাই। সাদিক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম অ্যান্ড এফোর্ট। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার সাথে আরো বার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, মেহেদি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ মেহেদি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা আপনাকে কথা শুনতে পাচ্ছি। আমি একটা স্ক্রিন শেয়ার দেই। জি শিওর। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ মেহেদি ভাই দেখা যাচ্ছে। আমি মেহেদি ভাই শুরু করার আগে আমি একটু মেহেদি ভাই সম্পর্কে বলি। মেহেদি ভাই এবং আমি পার্সোনালি একসাথে অনেক বছর কাজ করেছি, প্লাস একসাথে আমরা অনেক প্রায় 2011, 12, 10 এই সময় থেকে আমরা মাইক্রোসফটে অনেকগুলো ইভেন্টও করেছি জয়েন্টলি। এর মাঝামাঝি আমরা মাঝে একটু গ্যাপ হয়েছে, কারণ আমরা মূলত ডাটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি। তো আবার আমরা মেহেদি ভাইকে আমাদের ইয়েতে নিয়ে আসছি, কারণ আমরা চিন্তা করতেছিলাম যে ডাটা প্ল্যাটফর্ম না, এবং আমাদের যে সেশনগুলো আমরা ভবিষ্যতে অ্যারেঞ্জ করব সেটা একটু হাইব্রিড প্যাটার্নে করার, অ্যাপ্লিকেশন এবং ডাটা, মেশিন লার্নিং, অ্যানালিটিক্স এই সবগুলোকে একটু ব্লেন্ড করার জন্য, সো দ্যাট যাতে আমাদের অডিয়েন্সরা আসলে যারা হয়তো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড, তারা হয়তো মেহেদি ভাইয়ের মতো যারা এক্সপিরিয়েন্স আছে তাদের হয়তো গাইডেন্স বা তাদের হয়তো এক্সপিরিয়েন্সটা আমরা পাবে। আমরা হোপফুল যে মেহেদি ভাই অনেক শর্ট নোটিসে আমাদের জয়েন করছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং।
মেহেদি ভাই কারেন্টলি আশাতে আছেন হেড অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট হিসেবে। উনি একজন মাইক্রোসফটের কারেন্ট এমভিপি এবং সেটা অনেক বছর ধরে এমভিপি হিসেবে কাজ করতেছেন এবং অনেক কমিউনিটিতে তার এফোর্ট এবং উনি একজন টেকনিক্যাল ট্রেনার হিসেবেও প্রায় অনেক মানুষকে ট্রেনিং দিয়েছেন। তো আমরা আশা করি আজকের সেশনে অনেক একটা হেল্পফুল এবং একটা ওয়ান্ডারফুল একটা ফ্যান্টাস্টিক আইডিয়া পাবো। মেহেদি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর সময় নষ্ট করবো না। থ্যাংক ইউ আসলে ভাই, আপনি অনেক কিছু আমার সঙ্গে আর কিছুই বলার নাই আসলে। আপনি কিছু জেনে গেছেন আর অনেকদিন ধরে আসলে হাসান ভাইয়ের সাথে কাজ শুরু করছিলাম, কাজ করছি। আর আজকে সেশনটা আমার স্পেশালি খুবই ভালো লাগছে যে ছোট ছোট কথার মাধ্যমে সবাই যে কি কাজ করতেছে সেটা সবাই শেয়ার করছে, যেটা হচ্ছে যে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে এবং আমার মনে হয় আমি জানলে আমিও বলতে পারতাম আগে যে আমরা কি নিয়ে কাজ করতেছি। তারপরে ছোট করে একটু বলবো আমরা আসলে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা করার পেছনে কারণটা কি, আর হচ্ছে যে আমরা আসলে ইন্টারন্যাশনালে একটা মাইক্রো সার্ভিস প্ল্যাটফর্ম নিয়ে প্ল্যাটফর্মে কাজ করতেছি। আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার প্ল্যানে আছি, যেটা হচ্ছে যে আমাদের একটা মাইক্রো ফিন্যান্স অ্যাপ্লিকেশন আছে। এখানে আপনারা জানেন যে আমাদের হচ্ছে 13টা কান্ট্রিতে এই মাইক্রো ফিন্যান্স অ্যাপ্লিকেশন চলে। এছাড়া আমাদের 30টা কান্ট্রিতে অপারেশন আছে, বাট এখন অপারেশন চলতেছে 13টা কান্ট্রিতে। 13টা কান্ট্রিতে চলার জন্য আমরা একটা মাইক্রো সার্ভিস বেসড একটা অ্যাপ্লিকেশন তৈরি করার চিন্তা ভাবনা করতেছি, যেটার আসলে টুলস টেকনোলজি আমরা যেটা চিন্তা করতেছি এবং কিছু আর&ডিও আমরা অলরেডি করে ফেলেছি। সেটার টুলস টেকনোলজিগুলো অনেকটা ডটনেট কোর, ডকার, কুবারনেটিস, তারপরে যদি সিকিউর সার্ভার থাকবে, RabbitMQ, এপিআই গেটওয়ে হিসেবে আমরা গ্রাফকিউএল ইউজ করতেছি। এছাড়া হচ্ছে যে আমরা ফ্রন্ট এন্ডের জন্য, যেটা আমি আজকে দেখাবো আর কি, ফ্রন্ট এন্ডের জন্য আমরা আসলে সিলেক্ট করেছি হচ্ছে যে রিঅ্যাক্ট। আসলে রিঅ্যাক্টে সিলেক্ট করার উদ্দেশ্য কারণটা একটু বলে নেই। সরি মেহেদি ভাই, আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম, আই এম ভেরি সরি। আপনার নয়েজ হচ্ছে, ঠিক আছে? আপনার মাইক্রোফোনটাকে একটু ঠিক মতো বলবেন? এবার ক্লিয়ার, মোর ক্লিয়ার। আমার ফ্যানটার কারণে মনে হচ্ছে আমার রুমটা ছোট। এনিওয়ে, আচ্ছা, তো আমরা হচ্ছে যে রিঅ্যাক্টটা কেন চুজ করলাম আমাদের অ্যাপ্লিকেশনটার জন্য, এটার উদ্দেশ্য হচ্ছে যে বেসিক্যালি আমরা দেখলাম যে এখন কারেন্ট ট্রেন্ডে রিঅ্যাক্টটা আসলে মোর পপুলার, এবং হচ্ছে যে আমরা একটু স্টাডি করে দেখলাম সেটা হলো যে রিঅ্যাক্টটা আসলে লার্নিং কার্ভটা খুব ইজি আর কি, খুব স্টিপ না, মানে খুব দ্রুতই শেখা যায়। যেমন আমরা লিডসে যখন ছিলাম, আমি 12 বছর ছিলাম লিডসে, যখন কাজ করতাম তখন আমি শেষের দিকে হচ্ছে যে অ্যাঙ্গুলার নিয়ে বেশ কিছু কাজ করা হয়েছে। তো অ্যাঙ্গুলার থেকে আমি যখন এখানে রিঅ্যাক্ট নিয়ে শুরু করছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে খুবই ইজি এবং হচ্ছে যে উইদিন 1 দিন বা 2 দিনের মধ্যে যে কেউ রিঅ্যাক্টে কাজ শুরু করতে পারে এরকম। দ্যাটস ওয়াই আমরা রিঅ্যাক্ট নিয়ে এখানে ফ্রন্ট এন্ড হিসেবে শুরু করছি। তো আজকে আমি একটা যে অ্যাপ্লিকেশনটা দেখাবো, জাস্ট একটা টুল অপারেশন, যে রিঅ্যাক্ট দিয়ে কিভাবে ডটনেট কোডের মাধ্যমে হচ্ছে যে আমরা একটা টুল অপারেশন চালাতে পারি আর কি, সেটাই আজকে আমরা এখানে দেখাবো। তো বেসিক্যালি সেটাই অনেকের কাছে খুব ইজি মনে হতে পারে, অনেকের কাছে খুবই টাফ হতে পারে, কিন্তু আমি একটু বলে রাখি আমার অনেকগুলো কোড করা আছে, কারণ আমি যদি সবকিছু হাতে করতে যাই তাহলে হচ্ছে যে 2-3 ঘন্টা লাগে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি অনেক জায়গায় কপি পেস্ট করবো আসলে বেসিক্যালি, বাট কোডটাকে আমি বুঝাই দেবো যে কোন জায়গায় আমি আসলে কি কাজটা করতেছি সেটা বলে দেবো। সো প্রথমে আমি শুরু করি, দেরি না করে শুরুই করি। প্রথমে হচ্ছে যে আমি যদি শুরু করি যে একটা প্রজেক্ট নিয়ে, আমি ভিজুয়াল স্টুডিও ওপেন করা আছে আমার এখানে। তো ভিজুয়াল স্টুডিওতে আমি একটা ASP.NET কোর ওয়েব অ্যাপ্লিকেশনটা নিলাম। নেওয়ার পরে আমি এখানে কি জানি কইছিলা? হ্যাঁ, ওই এইচার আমি মিলে গেছে মিলে গেছে। কারো কথা আসতেছে মনে হচ্ছে। এখন মিউট করে দেওয়া হচ্ছে। আচ্ছা, জি। সো এখন আমি একটা HRM প্রজেক্ট নিলাম এখানে। নেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, তার মধ্যে থেকে আমি হচ্ছে যে ASP.NET Core React.js। এখন আপনি বলতে পারেন যে React.js আমি আলাদাভাবে নিতে পারি। হ্যাঁ, নিতে পারি। আমি জাস্ট সুবিধার জন্য হচ্ছে যে এখানে একসাথে নিয়ে নিলাম। React.js আপনি চাইলে আলাদাভাবে নিতে পারেন, React কে আলাদাভাবে চালাতে পারেন, আর .NET Core অ্যাপ্লিকেশনটাকেও আলাদাভাবে চালাতে পারেন।
সো আমার একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে এখানে ডটনেট কোড আছে এবং রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন আছে, দুইটা অ্যাপ্লিকেশন আছে। খেয়াল করেন এখানে এই যে ক্লায়েন্ট অ্যাপ যেটা, সেটা আসলে আমার এখানে একটা রিঅ্যাক্ট অ্যাপ, আর আমার বাকিটা হচ্ছে যে একটা ডটনেট কোড। সো প্রথমে আমি যদি ডটনেট কোড অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করব, সো এখানে আমি কিছু কথা বলে রাখি। এখানে আমি ডেটাবেসের জন্য হচ্ছে যে ইন মেমরি ডেটাবেসটা ইউজ করব, আর হচ্ছে যে এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করব। সো আমার দুইটা জিনিস এখানে আগে থেকেই আমার প্যাকেজ ম্যানেজার কনস্ট্রাক্টে যে হচ্ছে যে দুইটা প্যাকেজ আগে থেকে আমার ইনস্টল করে রাখতে হবে, সেই দুইটা প্যাকেজ আমি আগে থেকে ইনস্টল করে রাখি। একটা হচ্ছে যে মাইক্রোসফট ডট এন্টিটি ফ্রেমওয়ার্ক, আর একটা হচ্ছে যে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড, আর একটা হচ্ছে যে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড ডট ইন মেমরি ডেটাবেস। সো এই দুইটা আমি আগে থেকে একটু ইনস্টল করে রাখি এখানে। প্রথম হচ্ছে যে সো আমি নিউগেট প্যাকেজ ম্যানেজারে গেলাম। নিউগেট প্যাকেজ ম্যানেজারে যে হচ্ছে যে আমি হচ্ছে যে এই দুইটা প্যাকেজ ইনস্টল করলাম। সো এবার আমি যে কাজটা করব, আমার হচ্ছে যে একটা মডেল ক্রিয়েট করা দরকার। সো আমি এখানে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করি মডেল নামে। কাজ হচ্ছে আসলে নিউগেট প্যাকেজ ম্যানেজার এখনো কাজ শেষ করতেছে না, শেষ করি। মডেলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আর এটার মধ্যে আমার হচ্ছে যে একটা মডেল ক্লাস তৈরি করবো আমি, যেটার নাম হচ্ছে যে এমপ্লয়িজ। সো এমপ্লয়ি ক্লাসে হচ্ছে যে আমার এই প্রপার্টি গুলো থাকবে। এটা হচ্ছে যে আমার মডেল ক্লাসটা। দেন হচ্ছে যে আমি ডিবি কনটেক্সটটা তৈরি করব। সো ডিবি কনটেক্সটের জন্য আমি একটা ফোল্ডার তৈরি করলাম, সেটার নাম দিলাম ডিবি, যেখানে হচ্ছে যে আমার ডিবি কনটেক্সটটা থাকবে। সো ডিবি কনটেক্সটের নামটা হচ্ছে যে আমি এইচআরএম কনটেক্সট দিব। সো আমি একটু কপি পেস্ট করলাম। হচ্ছে যে হ্যাঁ, আমার হচ্ছে যে সব কিছু পেয়ে গেছে। রিড করে দেখি। এবার হচ্ছে যে আমি হচ্ছে যে একটু কিছু এর আগে হচ্ছে যে আমি একটু হচ্ছে ইন মেমরি ডেটাবেসটাকে কনফিগার করে আসি। ইন মেমরি ডেটাবেসটা কনফিগার করতে হলে আসলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমার স্টার্টারে যেতে হবে। স্টার্টারে যাওয়ার পরে কনফিগারেশন সার্ভিস, এখানে যাওয়ার পরে আমার লিখতে যে সার্ভিসেস ডট অ্যাড ডিবি কনটেক্সট So regular হচ্ছে reference set করে নেই using in memory database, okay.
একটু বিল করে নেই। এবার হচ্ছে যে যদি সব বিল্ড সাকসেসফুল হলো, এবার হচ্ছে যে আমি কিছু সিড ডাটা অ্যাড করব, কারণ অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু ডাটা থাকার জন্য থাকতে হবে, দ্যাটস ওয়াই যদি কিছু সিড ডাটা ইউজ করব। আমি সিড ডাটা ইউজ করার জন্য আমি একটা সিড জেনারেটর ক্লাস তৈরি করব ডিবি কোড ডাটার মধ্যে। এই ক্লাসগুলো ব্যাখ্যা করলাম না, এখানে আসলে কিছুই নাই, জাস্ট হচ্ছে যে কিছু মডেল দিয়ে কনটেক্সটের মধ্যে অ্যাড করে দেওয়া, সেটাই। তো এটাকেও ব্যাখ্যা করলাম না, কিন্তু এই যে সিড জেনারেটরটা ক্রিয়েট করলাম সেটাকে হচ্ছে যে আমার হচ্ছে প্রোগ্রাম ক্লাস থেকে এখান থেকে চেনাই দিতে হবে। তো সেটাকে কিভাবে চেনাই দেবো সেটা একটু দেখি আমরা খুব দ্রুত। সো বেসিক্যালি আমার হচ্ছে এই যে মেইন মেথডটা যেটা আছে সেটাকে আমি একটু রিপ্লেস করি। বেসিক্যালি এখানে মেইন মেথডের মধ্যে এই জিনিসটা যেটা ছিল সেটাকে আমি একটু কমেন্ট আউট করছি। কমেন্ট আউট করে এখানে আমার সব স্টেপ বাই স্টেপ বলা আছে। আসলে আমি কি করলাম, জাস্ট হচ্ছে যে এইচআরএম কনটেক্সটটাকে অ্যাড করলাম এবং হচ্ছে যে ওই সিড জেনারেটর ক্লাসের ইনিশিয়ালাইজ স্ট্যাটিক মেথড, এই স্ট্যাটিক মেথডটাকে কল করলাম, জাস্ট ইট। সো প্রোগ্রামটা যখন স্টার্ট হবে অটোমেটিক্যালি আমার ডাটাবেজে হচ্ছে যে সিড ডাটাগুলো ক্রিয়েট হয়ে যাবে। একটু পর্যন্ত হলো যে বেসিক কনফিগারেশন। এখন হচ্ছে যে আমরা ইনসার্ট আপডেট ডিলিটের জন্য যে কাজগুলো করা সেটা। তো প্রথমে আমার আসলে কি করতে হবে, প্রথমে আমার রিপোজিটরি তৈরি করতে হবে। তো আমি প্রথমে একটু রিপোজিটরি তৈরি করি। রিপোজিটরির মধ্যে আমার দুইটা জিনিস থাকবে। রিপোজিটরির মধ্যে আমি হচ্ছে যে একটা ইন্টারফেস নিব, যেটাকে বলবো আমি এমপ্লয়ি রিপোজিটরি, যেটার মধ্যে আসলে শুধু কিছু মেথডের সিগনেচার থাকবে, অর্থাৎ ইনসার্ট আপডেট ডিলিটের জন্য যা যা লাগে সেগুলো থাকবে আমার। এবার হচ্ছে যে এটার একটা কনফিগ ক্লাস হবে আমার। কনফিগ ক্লাসের নাম হচ্ছে যে এমপ্লয়ি রিপোজিটরি। সো সেটা আসলে আমার হচ্ছে যে ওই ইয়েটাকে ইমপ্লিমেন্ট করলো, আই এমপ্লয়ি রিপোজিটরিটাকে ইমপ্লিমেন্ট করলো। সেই ওয়েতে এখন আমার একটা সার্ভিস মেথড তৈরি করতে হবে, একটা সার্ভিস ফোল্ডার তৈরি করতে হবে, যেটার মধ্যে হচ্ছে যে মানে সার্ভিস আসলে একটা সার্ভিসেস এর মধ্যে আমরা সেই ওয়েতে একটা আই এমপ্লয়ি সার্ভিসেস সার্ভিসেস তৈরি করি, যেটার মধ্যে সিগনেচারগুলো বলে দিই। এবং আমার একটা কনফিগ ক্লাস নাম থাকবে হচ্ছে যে এমপ্লয়ি সার্ভিসেস। কনফিগ ক্লাস লিখলাম, সেটার নাম হচ্ছে যে এমপ্লয়ি সার্ভিসেস। সেটার মধ্যে থেকে আমরা আসলে কি করতেছি খেয়াল করেন, সেটার মধ্যে থেকে আমরা আসলে এমপ্লয়ি সার্ভিস থেকে যে কাজটা করতেছি সেটা হলো, আচ্ছা এখানে একটা কথা বলছে যে সেটা এটাকে পাচ্ছি, কারণ এটাকে আমরা পাবলিক করিনি। ওকে, এই সার্ভিসটা আসলে কি করতেছে, এই সার্ভিসটা হচ্ছে যে রিপোজিটরিকে কল করতেছে। এখন এই রিপোজিটরিকে সে সরাসরি কল করতেছে, সে ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে কল করতেছে। সো ডিপেন্ডেন্সি ইনজেকশনটা আসলে আমরা কোথায় করলাম, ডিপেন্ডেন্সি ইনজেকশনটা আমরা রেজিস্টার করলাম। তো এখন আমরা আসি ডিপেন্ডেন্সি ইনজেকশনটা একটু রেজিস্টার করে আসি। ডিপেন্ডেন্সি ইনজেকশনটা রেজিস্টার করে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো
হ্যালো মেহেদি ভাই, আমরা শুনতে পাচ্ছি না কিন্তু। হ্যাঁ এখন ঠিক আছে। Mehdi Hassan bhai, kindly unmute yourself. সরি, আমি কি মিউট ছিলাম এতক্ষণ? আমি তো অনেক কিছু দেখালাম, মিট হয়ে গেলাম কেমনে জানি না, সরি। এখন শোনা যাচ্ছে? জি এখন সরি, আমি মিট হয়ে গেছি কেমনে আমি বলতে পারবো না। একটু শোনা না গেলে আমার মাঝে মাঝে একটু আমি বুঝতে পারি না তো যে কিনা। এনিওয়ে আমার অ্যাপ্লিকেশনটা রান করতেছে। সো আমি যদি এখন একটু ইয়ে দিয়ে চেক করি, পোস্টম্যান দিয়ে চেক করি যে আমার অ্যাপ্লিকেশনটা আসলে কাজ করতেছে কিনা, তো দেখি। হ্যাঁ, আমার ডেটাটা আসতেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমার ইনসার্ট আপডেট ডিলিটে সবগুলো ডেটাই কাজ করার কথা। এনিওয়ে এখানে যে যদি একটু চেক করি এটা কাজ করে কিনা, এখানে যে সেভ দেই, হ্যাঁ ডেটা সেভ সাকসেসফুলি, দ্যাট মিন্স হচ্ছে যে আমার আসলে ব্যাক এন্ডের কাজটা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার ফ্রন্ট এন্ড মানে রিঅ্যাক্ট এন্ডে আমার আসলে কাজ করতে হবে। সো রিঅ্যাক্ট এন্ডে যখন আমি কাজ করব তো প্রথমে আমার যে কাজটা করতে হবে, প্রথমে কারণ আমার হচ্ছে যে এইচটিটিপি রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করতে হবে। সো এইচটিটিপি রিকোয়েস্ট যদি হ্যান্ডেল করতে হয় তাহলে হচ্ছে যে এইটা কিন্তু আমার ক্লায়েন্ট, হ্যাঁ এটার মধ্যে থেকে আমি যদি যাই এখানে এই যে টার্মিনালে গেলে আমি এখন টার্মিনাল পাবো। এখানে টার্মিনালে যাওয়ার পর আমার একটা কমান্ড মানে এক্সিওস আমি ইউজ করব। এক্সিওস কেন ইউজ করব? এক্সিওসটা ইউজ করব হচ্ছে যে এক্সিওস হচ্ছে কি সেটা একটু বলে রাখি। এক্সিওস হচ্ছে যে একটা জাভাস্ক্রিপ্ট ক্লাস লাইব্রেরি যেটা দিয়ে হচ্ছে যে এইচটিটিপি রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করা যায়। সো এই এক্সিওসটাকে আমি আমার অ্যাপ্লিকেশনে ইউজ করব। দ্যাটস ওয়াই হচ্ছে যে এটাকে আমি হচ্ছে যে আমার এই একটা অ্যাপ্লিকেশনে ইনস্টল করে নেব। সো আমি কি লিখব? ইনস্টল npm sorry npm install npm install axios তারপরে wc সব ঠিক থাকলে হয়ে যাবে। একটু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। ওকে, আমার এক্সিওসটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, আপনাদের রিঅ্যাক্টের মধ্যে যদি যান এখানে সোর্সের মধ্যে কম্পোনেন্ট আছে। আমি হচ্ছে যে যেহেতু আমার এমপ্লয়ি রুট অপারেশনটা চালাবো, সো সোর্সের মধ্যে আমি এই এমপ্লয়ি নামে একটা ফোল্ডার তৈরি করব কম্পোনেন্টের ভিতর। কারণ এখানে কম্পোনেন্ট বেসড আর্কিটেকচার বলা হচ্ছে। মানে ধরেন আপনি বেসিক মানে স্ট্রেট ফরওয়ার্ড নিয়ম হচ্ছে যে এরকম যে ধরেন আপনার যতগুলো কম্পোনেন্ট থাকবে ততগুলো কম্পোনেন্টের জন্য আপনি ততগুলো ফোল্ডার করে এটার মধ্যেই হচ্ছে যে ক্রিয়েট, ইনসার্ট, আপডেট, ডিলিটের সব কাজগুলো এখানে করবেন। সো আমার যেহেতু এখানে শুধু এমপ্লয়ি, সো এমপ্লয়ির জন্য হচ্ছে যে আমি এখানে এমপ্লয়ি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এটার মধ্যে হচ্ছে যে আমি আমার রুট অপারেশনটা সবগুলো করব এমপ্লয়ি। এবার হচ্ছে যে আমি প্রথমে হচ্ছে যে আমার লিস্টের জন্য আমি ইয়েটা লিখব। তো প্রথমে হচ্ছে যে নিউ আইটেম, এখানে JSX আপনার যদি সার্চ দেন JSX যদি সার্চ দেন তাহলে JSX টেমপ্লেটটা চলে আসবে। স্টার্ট স্ক্রিপ্ট না নরমাল। তো এখানে আমার এটার নাম দিলাম আমি এমপ্লয়ি JSX। ওকে, এমপ্লয়ি JSX আমি হচ্ছে যে জাস্ট কপি পেস্ট করতেছি, কিন্তু আমি বিষয়টা পুরোটা ব্যাখ্যা করতেছি। এখানে আমি খেয়াল করেন আমি হচ্ছে যে কিছু কোড কপি পেস্ট করলাম। এখানে হচ্ছে যে আপনার এই অ্যাপ্লিকেশনটা পুরোটা গিটহাবেও দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আমি একটা জিনিস করছি যে প্রতিটা লাইনের আগে মোটামুটি কমেন্টিং করে রাখছি। সো লাইন দেখে আপনি বুঝতে পারবেন আসলে কি কাজ হচ্ছে বা কোন কিওয়ার্ডটার কি কাজ। সো
মানে খুব কষ্ট করতে হবে না যে নতুন করে শেখার জন্য কোনো গুগলিং করতে হবে না, মোটামুটি এখানে যে গেলেই পাবেন আপনি। সো রিয়াক্ট কম্পোনেন্ট অ্যাড করার জন্য আমাদেরকে এই যে রিয়াক্ট কম্পোনেন্টগুলো অ্যাড করে, মানে রিয়াক্টের জন্য নতুন কোনো কম্পোনেন্ট অ্যাড করতে গেলে রিয়াক্ট কম্পোনেন্টটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। সো রিয়াক্ট কম্পোনেন্টটা ইম্পোর্ট করছি। আর আমি যেহেতু বলছি আমার HTTP রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হবে, কারণ হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনটা চলবে, ওই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমি কি করবো, ইনসার্ট আপডেট ডিলিটে কাজটা করবো, মানে .NET করে যে API এন্ডপয়েন্ট আছে। সো এটার জন্য আমার Axios-টাকে ইম্পোর্ট করতে হচ্ছে। এছাড়া আমার হচ্ছে যে এমপ্লয়িজ হচ্ছে যে একটা ক্লাস, আর এখানে এক্সপোর্ট ইউজ করা হয় কেন? এক্সপোর্ট ইউজ করা হয় যেন এই ক্লাসের কোনো জিনিসকে হচ্ছে যে অন্য ক্লাস থেকে যখন আপনি বা অন্য কম্পোনেন্ট থেকে যখন অ্যাক্সেস করবেন তখন সেটাকে যেন পাওয়া যায়, দ্যাটস ওয়াই হচ্ছে যে এখানে এক্সপোর্ট ইউজ করা হয়। আচ্ছা, সো এটা আমার একটা ক্লাস, এটা কম্পোনেন্টকে এক্সটেন্ড করছে, এটা কনস্ট্রাক্টরের মধ্যে এই তিনটা জিনিস হচ্ছে যে আমার ইভেন্ট। যেমন আমার লিস্টের মধ্যে এডিট নামে একটা বাটন থাকবে, লিস্টের মধ্যে ডিলিট নামে থাকবে এবং ক্রিয়েট নামে একটা বাটন থাকবে। দ্যাটস ওয়াই হচ্ছে যে এই তিনটার জন্য তিনটা ইভেন্ট আমি এখানে বাইন্ড করলাম। আর এখানে এটাকে বলা হয় স্টেট। স্টেটের মধ্যে হচ্ছে যে আমার যতগুলো ভেরিয়েবল বা যতগুলো অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে হয় সেগুলো আমি করে রাখছি। যেমন আমার এমপ্লয়ি নামে একটা অবজেক্ট থাকবে, লোডিং হচ্ছে আমার একটা ভেরিয়েবল, পেজ একটা ভেরিয়েবল, এরর একটা ভেরিয়েবল, সেগুলোকে আমি ইনিশিয়াল ভ্যালু দিয়ে লোড করে রাখলাম। তারপরে কম্পোনেন্ট ডিড মাউন্ট হচ্ছে যে একটা ইভেন্ট হুক। এই ইভেন্ট লাইফ সাইকেল হুক বলা হয় বা ইভেন্ট হুক বলেন, যাই না কেন, যাই বলেন না কেন, এই লাইফ সাইকেল মেথডটা কখন কল হয়? এটা হচ্ছে যে দেখেন এখানে আমি লিখে রাখছি মেথড রানস আফটার দ্য কম্পোনেন্ট আউটপুট হ্যাজ বিন রেন্ডার্ড টু দ্য ডোম। ডোমে যখন রেন্ডার হয় তারপরে হচ্ছে যে এই লাইফ সাইকেল মেথডটা কল হয়। এখানে আমি কি করতেছি, পপুলেট এমপ্লয়িজ ডাটা, মানে এই মেথডটা কল করতেছি। এই মেথডটা হচ্ছে যে এখানে আছে, দেখেন এখানে কি করছি, Axios দিয়ে আমি গেট করে ওই API এন্ডপয়েন্টটাকে কল করছি। API এন্ডপয়েন্টটাকে কল করার ফলে সে কি করতেছে, সে আসলে যে ডাটাটা দিচ্ছে সেটা আমি রেসপন্সের মধ্যে রাখতেছি। আচ্ছা, রেসপন্সের মধ্যে রাখার পরে আমি কি করলাম, সেটি স্টেটের মধ্যে যে এই যে এমপ্লয়ি অবজেক্টটা যেটা আছে আমার ইনিশিয়ালি, এই এমপ্লয়ি অবজেক্টের মধ্যে আমি হচ্ছে যে এই ডাটাটারে পুরোটা জাস্ট হচ্ছে যে সেভ করে রাখতেছি। আর বাকিটা তখন হচ্ছে লোডিংটা ফলস করে দিচ্ছি, যেহেতু আমি ডাটাটা পেয়ে গেলাম। এই হচ্ছে যে আমি লোডিংটা ফলস করবো, ফেলটা ট্রু করবো, আর এরর একটা মেসেজ দেব। ওকে, আর হচ্ছে যে ক্রিয়েটের জন্য একটা মেথড আছে, যে ক্রিয়েটের জন্য হচ্ছে যে আমার যদি যেটা ইউআরএলটা সেটা বলে দেওয়া আছে, এডিটের জন্য ইউআরএল, তারপরে ডিলিটের জন্য ইউআরএলটা। বেসিক্যালি এগুলোকে রাউট বলে থাকে। সো এগুলো হচ্ছে রাউট। দেন হচ্ছে যে আমি যদি এই মেথডটার মধ্যে যাই, এই মেথডটার মধ্যে যেহেতু পপুলেট ডাটা থেকে আমার হচ্ছে যে রেন্ডার্স অল এমপ্লয়ি টেবিল, এই যে রেন্ডার্স অল এমপ্লয়ি টেবিল, এখানে আসলে কি করা হয়েছে, এখানে হচ্ছে যে আমার একটা টেবিলের মধ্যে হচ্ছে যে জাস্ট টেবিল হেডার গুলো সিলেক্ট করা হয়েছে, এবং এই যে এটা দেখেন একটা প্যারামিটার আছে এমপ্লয়িজ মানে হচ্ছে যে সে হচ্ছে লিস্ট অফ এমপ্লয়িজ এখানে পাঠাবে। লিস্ট অফ এমপ্লয়িজ থেকে আমি একটা করে করতেছি, একটা করে করে সেটা হচ্ছে যে আমি ওই যে এক একটা রো এক একটা কলামে অ্যাড করতেছি, সেটা ঘুরতেছে, আবার হচ্ছে যে আবার আরেকটা কলামে রোতে অ্যাড হচ্ছে। সো বেসিক্যালি এইভাবে হচ্ছে। আর এই জায়গাটায় যে কাজটা করছি আমি, সেটা হচ্ছে যে ডেট টাইপ ফরম্যাটটাকে জাস্ট ফরম্যাটিং করছি, ডেট টাইপটাকে ফরম্যাটিং করছি। আর এখানে হচ্ছে যে একটা এডিট বাটন অ্যাড করছি, আর এখানে হচ্ছে যে একটা ডিলিট বাটন অ্যাড করছি, এবং হচ্ছে যে এগুলোকে আবার হ্যান্ডেল করা হচ্ছে, এখানে ডিলিটটা এখানে হ্যান্ডেল করা হচ্ছে, ইয়েটা হচ্ছে যে এখানে হ্যান্ডেল করা হচ্ছে। যখনই আমরা এডিটে কল করব তখন হচ্ছে যে সে হচ্ছে যে এই আমার রাউটে চলে যাবে, যখন হচ্ছে ডিলিটে কল করে তখন এই রাউটে চলে যাবে। সো সেম ওয়েতে এটা হচ্ছে যে আমাদের লিস্টটা গেল। এখন হচ্ছে যে আমরা ক্রিয়েটের জন্য একটা দিব। ওকে, তো এটা আর বেশি না বাড়াই, একই ওয়েতে জাস্ট হচ্ছে যে একটু দ্রুত আগাইতে পারবো। এখন এখানে হচ্ছে যে ক্রিয়েটের জন্য একটা কম্পোনেন্ট তৈরি করলাম, এখানে আমরা প্রতিটা ইভেন্ট চেঞ্জের জন্য আমি একটা মেথড তৈরি করলাম, যেমন নেম চেঞ্জ, তারপরে হচ্ছে ডেজিগনেশন চেঞ্জ, তারপরে হচ্ছে যে মাদার নেম চেঞ্জ ইত্যাদি ইত্যাদি। অন সাবমিট হলে কি হবে, আর এটা তো আগে ব্যাখ্যা করলাম।
সো যেমন নেম চেঞ্জ হলে কি হবে, নেম চেঞ্জ যখন হয় তখন হচ্ছে যে আমার যে এখানে স্টেট আছে এই স্টেটের নামটাকে আমি এখানে চেঞ্জ করে ওর ভ্যালুটা এখানে অ্যাসাইন করে দেব। দ্যাটস ওয়াই ডেজিগনেশনের মতো সেম ওয়ে ডেজিগনেশন, ফাদার্স নেমস, মাদার্স নেমস এন্ড ডেট অফ বার্থ অ্যাজ ইট ইজ। আর এখানে অন সাবমিট আমার একটা বাটন আছে, যে অন সাবমিট বাটনটা দিয়ে কি করবে, অন সাবমিট বাটনটা দিয়ে হচ্ছে যে আমার এমপ্লয়ি অবজেক্টটা ক্রিয়েট করা হবে এবং হচ্ছে যে সে এই এন্ড পয়েন্টে অন সাবমিট এমপ্লয়ি অবজেক্টটাকে পাঠিয়ে দিবে। পাঠাই দিয়ে যদি সে সাকসেসফুল হয় দেন হচ্ছে যে এমপ্লয়ি লিস্টে চলে যাবে। আর হচ্ছে যে এই রেন্ডার মেথডের মধ্যে আমি কি করলাম, রেন্ডার মেথডের মধ্যে আসলে কিছু না, একটা ফর্ম ক্রিয়েট করা হয়েছে। এই ফর্মের মধ্যে জাস্ট আমি দেখেন এখানে ইনপুট ক্লাস নেম আছে, ভ্যালু হচ্ছে যে সেট this.state.name, আর হচ্ছে যে অন চেঞ্জ হচ্ছে যে this.onChange name। তার মানে এটা নেমের জন্য, এটা যখন কোনো কিছু চেঞ্জ হবে সে হচ্ছে যে অন চেঞ্জ নেম ইভেন্টটা ফায়ার করবে, অন চেঞ্জ নেম ইভেন্টটা ফায়ার হলে সেখানে হচ্ছে যে সেই স্টেটের ভ্যালুটা চেঞ্জ করে দেবে। সেম ওয়েতে ডেজিগনেশন, ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম, ডেট অফ বার্থ। আর এটা হচ্ছে যে আমার বাটনটা, সাবমিট বাটনটা, এই সাবমিট বাটনটা যখন ক্লিক করবে তখন হচ্ছে যে অন সাবমিট বাটনটা ফায়ার হবে, অ্যাজ ইট ইজ এটা ফায়ার হয়ে হচ্ছে যে আমার ডাটাটা সেভ হয়ে যাবে। সেম ওয়েতে আমি একটা এডিট কম্পোনেন্ট তৈরি করি। এডিট, আমাকে শোনা যাচ্ছে তো? তো এডিট আর ক্রিয়েট অলমোস্ট সেম, একটা হলে আরেকটা হয়ে যাবে, আমার এখানে তেমন কিছু বোঝানোর নাই। আর হচ্ছে ডিলিটটা হলে মোটামুটি শেষ হয়ে যাবে। ডিলিট মানে ডিলিটের মধ্যে আসলে দুইটা জিনিস হয়। ডিলিটের মধ্যে হচ্ছে প্রথমে আমার যখন ব্রাউজারটাতে মানে ডিলিট বাটনটাতে ক্লিক করা হয় তখন হচ্ছে যে প্রথমে ফর্মের মধ্যে দেখানো হয় যে তুমি কি এটা মেহেদী ভাই আমরা দেখতে পাচ্ছি না আপনাকে। মেহেদী ভাই মনে হয় রিমুভ হয়ে গেছেন। হ্যাঁ এরকম হতে পারে, ইলেকট্রিসিটি চলে যেতে পারে। সম্ভবত কোনো একটা সমস্যা হয়েছে, মেহেদী ভাই হয়তো ইন্টারনেটে কানেক্টেড নেই। আমরা একটু চেষ্টা করি, হয়তো বা ইলেকট্রিসিটি অ্যাভেলেবিলিটি নাই।
মেহেদি ভাই একটু ডিসকানেক্ট হয়ে গেছিলেন, আমরা একটু ওয়েট করবেন 2 মিনিট, উনি চেষ্টা করতেছেন রিকানেক্ট করার জন্য। রিকোয়েস্ট আসেনি ভাই। মেহেদি ভাই ব্যাক করছেন, মেহেদি ভাই দেখতে পাচ্ছি। মেহেদি ভাই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো ভাই, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি এবং আপনার শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন, হ্যাঁ দেখতে পাচ্ছি। সরি ইন্টারনেশনের জন্য আমার অ্যাপ্লিকেশনটা মোটামুটি ডান। হ্যাঁ, এখন হচ্ছে যে আমি একটু রান করি। ওকে, আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমার এখানে হচ্ছে যে সিড ডাটা থেকে যে ডেটাগুলো আছে সেগুলো ডেটাগুলো চলে আসছে। এখন হচ্ছে যে আমি যদি কিছু দেই হাসান এসএসসি এই যে এটা অ্যাড হয়ে গেল, এটাকে যদি আমি এডিট করি, ঠিক আছে, এটাকে দিলাম, ডিলিট করতে গেলে আমাকে বলবে যে ডিলিট করতেছি কিনা। ওকে, ডিলিট হয়ে গেল। সো এটা হচ্ছে যে আমার একটা বেসিক রুল অপারেশন, যেটা দিয়ে হচ্ছে যে ইনসার্ট আপডেট ডিলিট এবং হচ্ছে যে নতুন একটা মানে ইয়ে করতে পারি। এবং হচ্ছে যে এটা খুবই ফাস্টার, আমার কাছে মনে হচ্ছে যে খুবই লাইট ওয়েট মানে, এবং লার্নিং কার্ভটা খুব ইজি। আপনারা চাইলে খুব দ্রুতই এটা দিয়ে কাজ শুরু করতে পারেন। সো বেসিক্যালি এই ছিল আমার আজকের বলার। সরি ফর দ্য ইন্টারাকশন, বারবারই হচ্ছে যে ইন্টারনেটের সমস্যা ছিল সামনে, আমি আসলে বুঝতে পারিনি কোন থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। তো এটা ছিল সিম্পল আমার ডেমো। এছাড়া হচ্ছে যে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। মেহেদি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। একটা জিনিস মেহেদি ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট, ধরেন আমরা আজকে যে ইন্টারেস্টিং আপনার সেশনটা দেখলাম, এটাকে যদি ফার্স্ট সেশন ধরি, একজন যদি বিগিনার চায় যে সে হয়তো ASP.NET কোর উইথ রিঅ্যাক্ট নিয়ে তার একটা স্কিল ডেভেলপমেন্ট করবে, তাহলে কয়েকটা সেশনের দরকার হতে পারে? মানে বেসিক্যালি হচ্ছে যে ধরেন যদি শুরু করা যায় মানে ধরেন .NET কোর এন্ড রিঅ্যাক্ট, তাহলে হচ্ছে যে আগে হচ্ছে যে আমার আসলে .NET কোরের উপর কিছু সেশন লাগবে, যেটা হচ্ছে যে সে .NET কোরটা আগে যদি জানে, যদি একবারে ফ্রেশার হয় আর কি, যদি একেবারে নোভিস হয় তাহলে, আর যদি জানে তাহলে ভিন্ন কথা। আর যদি ইন্টারমিডিয়েট লেভেলের হয়, ধরেন .NET কোর সে জানে, কারণ হচ্ছে রিঅ্যাক্টের জন্য যদি হয় তাহলে রিঅ্যাক্টের জন্য আমার দুইটা সেশন হলে রিঅ্যাক্টের বেসিকটা আমরা করতে পারি আগে, দুইটা সেশন হলে রিঅ্যাক্ট। আর রিঅ্যাক্ট আসলে খুব ইজি কম্পারেটিভলি আমাদের হচ্ছে যে অ্যাঙ্গুলার আছে বা ভিউজেস এগুলো আছে অনেকটা ইজি, দ্যাটস ওয়াই হচ্ছে যে খুব দ্রুতই শিখে যেতে পারবে আর কি। এখানে জাস্ট হচ্ছে ES6 যারা কাজ করে তাদের যদি তারা খুব দ্রুতই ধরতে পারবে এই জিনিসটা, কারণ এখানে কম্পোনেন্ট বেসড, তো কম্পোনেন্ট গুলো রাইট। মেহেদি ভাই, আমাদের কাছে একটা জিনিস কি, আমরা আপনার সাথে একটা জিনিস ফ্র্যাঙ্কলি শেয়ার করি, এবং সবাই যেহেতু আছে এখানে, একটা জিনিস হয় কি, আমরা আসলে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ইভেন্ট করি তো বিভিন্ন টপিক নিয়ে, তো সবাই একটা রিকোয়েস্ট করতেছিল, মানে আমরা একটা ফিডব্যাক চাইছিলাম, যারা অডিয়েন্স আসে আমাদের, মানে মোটামুটি সবাই বলতেছিল যে একটা স্পন্টেনিয়াস একটা মানে এরকম ধরেন আপনি যেটা দেখালেন না যে ASP.NET কোর উইথ রিঅ্যাক্ট, এরকম ধরেন একজন মানে হয়তো সবাই এখানে যারা আছে তারা তো মানে হয়তো ধরে নিই যদি ইন্টারমিডিয়েট লেভেলে,
মানে কাজ করতেছে, মেবি রিয়াক্টের সাথে পরিচিত না বা রিয়াক্ট হালকা পাতলা জানে, তো এরকম 2-3টা সেশন যদি এরকম হয় তাহলে হয়তো একজন মানুষের স্কিল ডেভেলপমেন্টের সুবিধা হবে এবং একটা ধারাবাহিকতা থাকবে। তো এই জন্য মানে আপনি যদি আমাদের একটু হেল্প করেন যে এখানে আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে যদি একটু রিয়াক্টে আর কয়েকটা সেশন নেন, যাতে হয়তো সে দেখলো মানে তার একটা স্কিল ডেভেলপমেন্ট হলো আর কি। মানে কেন বলতেছিলাম যে একটা টপিকের উপরে ধরেন আজকে একটা টপিকের উপর 40 মিনিট দেখলো, মানে আবার 1 মাস পর দেখা গেল আরেকটা টপিকের উপরে আবার 40 মিনিট দেখতেছে। তো এইতে হয় কি স্কিল ডেভেলপমেন্টটা ওইরকম কন্টিনিউয়াস অ্যাটাচমেন্টটা থাকে না। এটা যদি আপনি একটু ইয়ে করেন তাহলে আমরা হয়তো নেক্সট মান্থ থেকে আমরা হয়তো 2-3 মাসের একটা প্ল্যান নিতে পারি, যে হয়তো একটা মানে একজনকে হয়তো রিঅ্যাক্টে দেখা হলো, প্লাস আমরা হয়তো এগুলো ভিডিও করে রাখলাম, অনলাইনে দিয়ে রাখলাম, যে হয়তো মানুষ দেখলো, তাদের একটা মানে নিজস্ব একটা স্কিল ডেভেলপমেন্টের একটা অপশন পেলো, যে হয়তো 3টা সেশন বা 3 ঘন্টা সে দেখলো ভিডিও, তাহলে হয়তো সে বুঝতে পারলো যে কি জিনিসটা। আপনি একটু যদি ভাই আপনার ইয়েটা মানে ইনভাইটেশনটা খুবই মানে চমৎকার। মানে আমি আজকে যা দেখাইছি আপনারা জানেন ম্যাক্সিমামে আমি হচ্ছে যে কপি পেস্ট করে এখানে বসেছি, বিকজ আমি যদি পুরোটা হ্যান্ডস অনে করতাম তাহলে আসলে আমার 3-4টা সেশন লাগতো। সো যদি ওইভাবে হ্যান্ডস অন আমার দেখাতে হয় তাহলে হচ্ছে যে ওইরকম হচ্ছে যে আমার 3-4টা সেশন হইলে সেটাই ভালো, এবং হচ্ছে যে আমি হচ্ছে যে হ্যান্ডস অন কোডিং করে খুব দ্রুত হয়ে যায়। কারণ হচ্ছে যে একটা সমস্যা হয়, কারণ অনেক জিনিস আমি পুরো লাইফ সাইকেলটা দেখাইছি উইদিন হয়তো 30-40 মিনিটের মধ্যে, এটা আসলে এটা কপি পেস্ট ছাড়া সম্ভব না। ঠিক আছে, এই কারণে আমি কপি পেস্ট করে আগে রাখছি। আর আরেকটা জিনিস আছেন ভাই, একটু যদি আপনাদের সাথে শেয়ার করি, সবার এখানে ইন্ডাস্ট্রি লিডাররা আছেন সবাই, সেটা বলে রাখি যে আমি একটা জিনিস একটু ফেস করতেছি, সেটা হলো যে আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই ধরেন কোডিং করতে জানে, হ্যাঁ, কিন্তু হচ্ছে যে কিছু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে না, যেমন সবাই রেকর্ড করতে দিলাম। মেহেদী ভাই আপনার কথা আবার আসতে শোনা যাচ্ছে একটু, ফ্যানটা চালাইলে সমস্যা হচ্ছে। বলতেছি ধরেন আমাদের ইন্ডাস্ট্রিতে ধরেন অনেকে কোড লিখতে পারে, হ্যাঁ, কোডিং কিন্তু লিখতে পারে, কিন্তু কোডিং এর যে একটা স্ট্যান্ডার্ড আছে, কোডিং এর যে একটা রিডেবিলিটি আছে, এই জিনিসটাতে কিন্তু আমি স্ট্রাগল করতেছি আর কি। ইন্ডাস্ট্রিতে আমি দেখতেছি সবাই কোড লিখতেছে কিন্তু কোডের রিডেবিলিটি নাই, কোডের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতেছে না, কোডিং এ হয়তো এখানে একটু টিউনিং করা যেত, এটা করে না। এবং আরেকটা জিনিস আছে, মেহেদী ভাইও আছে এখানে, আমাদের অনেক সিনিয়র ভাইরা আছেন সবাই, আপনারা যদি সবাই একটু আগে আসেন, যে সবার মধ্যে একটা টেন্ডেন্সি কি, যে আমি যেটা জানি এটাই হচ্ছে সবচেয়ে ভালো জিনিস, ঠিক আছে, আমি যদি এবিসি ভেরিয়েবলের নাম লিখি তাহলে এটাই সবচেয়ে ভালো, ঠিক আছে, আর কি কেউ অন্য কিছু হবে না। তো আমরা যদি একটু আগায় আসি, যে হচ্ছে যে আসলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে, কিছু কোডিং গাইডলাইন আছে, এইসব যদি আমরা রিডেবিলিটি বাড়ানো যায় তাহলে অনেক ভালো। আমার কাছে মনে হয় ওই যে সফট স্কিল আছে না, যেগুলো হচ্ছে যে মানুষ ইগনোর করে, কিন্তু এগুলো অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যায়, এগুলো নিয়েও আমরা যদি করতে পারি আর কি, এটাই বলতেছিলাম আহসান ভাই। হ্যাঁ, এটা আসলে হইতেছে আমরা যখন সিএমআই লেভেল ইয়ে করছিলাম তখনও বাইরের যে কনসালটেন্ট আসছিল সিএমআই এর, সেখানেও ওইখানে কোডিং স্ট্যান্ডার্ড এবং কোডিং বেস্ট প্র্যাকটিস এই জিনিসগুলো আসলে অর্গানাইজেশন ওয়াইজ একটা গাইডলাইন থাকা উচিত, যে নেমিং কনভেনশন, বেস্ট প্র্যাকটিসেস, গাইডলাইন, কমেন্টিং গুলা, তারপর নেমিং কনভেনশন, এগুলো সবগুলো আসলে স্ট্যান্ডার্ড থাকা উচিত প্রত্যেকটা অর্গানাইজেশনে। অনেক ক্ষেত্রে আসলে ওই জিনিসগুলোর আসলে একটু গ্যাপ আমরা হয়ে যায়, আসলে আপনার সাথে আমি একমত। তো এইগুলো আসলে হয় কি যে এই ধরনের জিনিসগুলা মানে এরকম স্ট্রাকচারলি আমাদের দেশে আসলে হয় কি যে লার্নিংটা হয় না, আবার প্র্যাকটিসটা হয় না। আমাদের এখানে যে জিনিসটা হয় কি, খুব দ্রুত একটা আউটপুট পাওয়ার জন্য সবাই এক্সপেক্ট করে, ক্লায়েন্টও এক্সপেক্ট করে যে কালকে একটা সফটওয়্যার তৈরি হয়ে যাবে, আবার আমাদের ম্যানেজমেন্টও চিন্তা করে খুব তাড়াতাড়ি একটা জিনিস তৈরি হয়ে যাবে, কিন্তু জিনিসটার যে মান বা কোয়ালিটি নিয়ে যে একটা ব্যাপার থেকে যায়, সেই জিনিসটা একটা গ্যাপ আছে। মানে যেটুকু মনে হলো আপনার সাথে আমার, যে এই জায়গাটাতে আসলে লং টার্মে যেটা হ্যাসেল হয়ে যায় আসলে, তা না মেহেদী ভাই? জি জি জি, আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট, এবং হলো যে এটার কারণে মানে বড় যখন আপনি লং টার্মের কোনো অ্যাপ্লিকেশন বানাবেন সেটার জন্য আপনি খুবই স্ট্রাগল করবেন। দেখা যায় যে প্রচুর বাগ থাকে, তারপর হইতেছে আবার হয়তো টিম মেম্বার চেঞ্জ হলে সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় আসলে। এগুলো আসলে আমাদের দেশের মানে সবাই ফেস করে, আমরা নতুন কিছু না আর কি। তবু আমরা মেহেদী ভাইয়ের এই ব্যাপারটা আমরা সবাই স্মরণ রাখবো, যে কোডিং এর আমরা যে প্রজেক্ট গুলো করি সেখানে কোডিং বেস্ট প্র্যাকটিসেস, নেমিং কনভেনশন এবং
যে স্ট্যান্ডার্ডগুলা থাকা উচিত সেগুলো আমরা আসলে ফলো করার চেষ্টা করব। এবং আপনাদের মাঝে কেউ যদি চান যে এই ব্যাপারে কোনো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবে, মানে একটু কন্ট্যাক্ট করলে আমরা হয়তো আপনারা মে মাসের একটা ইভেন্ট করব, সেখানে হয়তো আপনার এই জিনিসগুলো নিয়ে আসলে ইয়ে করা যেতে পারে। আপনারা যারা আছেন তারা, মানে যারা শুনছেন তারা, তাদের মাঝখানে হয়তো ভলান্টিয়ারি যদি কেউ এগিয়ে আসেন এই সাবজেক্টটা নিয়ে একটু কথা বলার জন্য, উইল বি ভেরি মাচ থ্যাঙ্কফুল। আচ্ছা হাসান ভাই, আমি আর কি একটা ইনফরমেশন থেকে হেল্প করতে চাই যারা কোডিং প্র্যাকটিস ইমপ্রুভ করতে চায়, আগে যারা হচ্ছে রবার্ট সি মার্টিনের ক্লিন কোডিং এই বইটা আর কি, যেমন আমাদের কোম্পানিতে যারা ফ্রেশার হিসেবে জয়েন করে আমরা এটা ওয়ান কাইন্ড অফ টেক্সট বুক হিসেবে আর কি তাদেরকে আগে পড়াই, মানে প্রথম 1 মাস তো তাদের ট্রেনিং এর বিষয় থাকে। সো প্রথম কাজ হচ্ছে আমাদের আর কি তাদেরকে এই বই পড়ানো এবং বইয়ের বিভিন্ন জায়গা থেকে আর কি ধরা। সো এটার একটা স্ট্যান্ডার্ড গাইড হিসেবে নিয়ে খুব মানে যারা আগ্রহী আর কি যে ভালো প্র্যাকটিস করতে চান করে তারা এই বইটা ফলো করতে পারেন। থ্যাংক ইউ শাহজাহান ভাই। শাহজাহান ভাই, মেহেদী ভাইয়ের সেশন তো শেষ। শাহজাহান ভাই আপনি কি মানে মোটামুটি রেডি? হ্যাঁ। তো শাহজাহান ভাই, আমরা শাহজাহান ভাইয়ের সাথে শাহজাহান ভাইকে অনেক ব্যস্ততার মাঝখানে পেয়েছি। শাহজাহান ভাই আসলে আছেন সহজে চিফ টেকনিক্যাল আর্কিটেক্ট হিসেবে, সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে। তো উনি অনেক বছর ধরে কাজ করতেছেন, আর এবং আমরা যারা অডিয়েন্স প্লাস অর্গানাইজার টেক ফোরামের আমরা ভেরি মাচ থ্যাঙ্কফুল। ওনার মতো একজন এক্সপিরিয়েন্স মানুষ অনেক ব্যস্ততার মাঝখানে আমাদের আসলে প্রায় রেগুলারলি আমাদেরকে সময় দেন। এবং উনি মানে আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা যে উনি মানে নিজের নতুন যে জিনিসটা শিখেন সেই জিনিসটাই অডিয়েন্স বা আমাদের এই যে লোকাল কমিউনিটির মাঝখানে উনি শেয়ার করেন। এবং এই জিনিসটা করার আসলে খুবই ভালো যে উনি হয়তো একটা স্ট্রাগল করে জিনিসটা লার্নিং হচ্ছে, কিন্তু আপনারাও যদি ওনার জিনিসটাকে ফলো করেন তাহলে জিনিসটা হবে কি, ওনার যে স্ট্রাগলটা ফেস করছে বা স্ট্রাগল ফেস করার পর যে এক্সপিরিয়েন্সগুলো, ওই জিনিসগুলো হয়তো ওনার 40 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টার সেশনের মধ্যে কিন্তু আপনি সেটা পেয়ে যাচ্ছেন, হয়তো 15 দিন বা 1 মাসের কাজ। তো আমরা ভেরি মাচ থ্যাঙ্কফুল শাহজাহান ভাই। এবং শাহজাহান ভাই ব্যক্তিগতভাবে অনেক ব্যস্ত, তার মাঝখানেও আজকে ওনাকে আমরা আসলে একটু ফোর্স করে নিয়ে আসছি আসলে, কারণ সবাই জানে শাহজাহান ভাই সবাই ওয়েট করতেছে। তো শাহজাহান ভাই আমি আর কথা পারবো না, হাসান ভাই বেশি বলতেছে, যাই হোক ঠিক আছে আমি আগে স্ক্রিনটা শেয়ার দেই। হ্যাঁ, থ্যাংক ইউ শাহজাহান ভাই। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ শাহজাহান ভাই, আমরা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, অ্যাপাচি কাফকা। হ্যাঁ। আচ্ছা, মূলত যেটা বিষয় হচ্ছে আমি আসলে দীর্ঘদিন ধরে ওই মাইক্রো সার্ভিস আর্কিটেকচার নিয়ে কাজ করতেছি। তো আমি মেসেজ ব্রোকার হিসেবে মূলত RabbitMQ ইউজ করি। তো রিসেন্টলি আমরা কিছু প্রবলেম ফেস করতেছিলাম আর কি বিভিন্ন বিষয় নিয়ে। তো এই জন্য মনে হচ্ছে আমি আর কি অ্যাপাচি কাফকাটা নিয়ে একটু জানি, কারণ কেউ বলতেছিল যে এই প্রবলেমগুলো অ্যাপাচি কাফকাতে ভালো ওয়ে আছে আর কি সলভ করার। সো এই অর্থে আর কি অ্যাপাচি কাফকা নিয়ে একটু পড়াশোনা, মানে পড়াশোনা বলতে এই আহসান ভাইয়ের কমিট করা মানে হচ্ছে যে মানে ওই কমিটমেন্টে আর কি আমার পড়াশোনা হবে আর কি, এই উদ্দেশ্যে। ঠিক আছে, তো একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম, তারপরে যতটুকু কভার করতে পারছি অথবা সামনে আরো ভালো করে বলতে পারবো আর কি। আজকে যেটুকু আমার নলেজ হয়েছে আর কি শেয়ার করি। সো আসলে এই অ্যাপাচি কাফকা ইনিশিয়ালি আমরা একটু অন্য জিনিস দেখে আসি আর কি, যে আসলে মেসেজ ব্রোকার গুলো আমাদের কেন লাগে আর কি, যে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার যখন করতে চায় মানে তখন কেন মেসেজ ব্রোকার আসলে ম্যান্ডেটরি হয়ে পড়ে। তো মূলত কি হয় যে ধরেন একটা সার্ভিস মাইক্রো সার্ভিস বেস এই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে হয়তো বা কিছু সার্ভিস থাকে যেটা হচ্ছে যে সব ধরনের সার্ভিসের হচ্ছে ওই সার্ভিসগুলোর হেল্প লাগে আর কি, মানে ওই সার্ভিসগুলোকে কল করা লাগবে, ওখানে কিছু একটা স্টোর করতে হয়। লাইক যেমন আমাদের নোটিফিকেশন সার্ভিস বা কমন কিছু যেমন জিও লোকেশন। সো এই সার্ভিসগুলোতে দেখা যাচ্ছে যে সবারই কম বেশি হয়তো বা কল দিতে হয়। তো এখন দেখা গেছে যে যদি আমাদের নরমালি কি হয় যে আমরা যে এর আগে যখন আমাদের মেসেজ ব্রোকার ছিল না তখন আমরা কি করতাম, এই কলগুলো হচ্ছে ইন্টারনাল আমাদের ব্যাকএন্ডে থেকে একটা HTTP কল দেওয়া হয়তো ওই ডাটাটা ওই সার্ভিসের কাছে নিয়ে আসতাম। এখন যখন একটা কমন সার্ভিসের কাছে এভাবে মাল্টিপল সার্ভিসে থেকে কল আসতে থাকে তখন যেটা থাকে যে ওইটা বার্ন আউট হয়ে যায়। মানে যদিও এখন যেহেতু আমার মাঝখানে কোনো মেডিয়েটর নাই, সো আমার হচ্ছে যে আমার এই লেফট সাইডে যে সার্ভিসগুলো আছে তাদের যতগুলো ইনস্ট্যান্স হয় ততগুলো ইনস্ট্যান্সই কিন্তু ম্যানুয়ালি ধরেন সার্ভিস এর সাথে কানেকশনগুলো মেনটেন করতে হয়। সো যার ফলে দেখা গেছে যে সাপোজ যে ডান দিকে আমার সার্ভিস এ আছে আর বাঁ দিকে আছে সার্ভিস B C D, সো সার্ভিস এর উপরে হিউজ লোড পড়ে এন্ড এটা বার্ন আউট হয়ে যায় আর কি।
সো এই হচ্ছে একটা প্রবলেম যে বার্ন আউট হয়ে গেল তো আমার সমস্ত সিস্টেমই ডাউন অ্যাকচুয়ালি, ঠিক আছে? যেগুলোকে আমরা প্ল্যাটফর্ম সার্ভিস বলি বিশেষ করে কি, যেসব সার্ভিসের উপরে সবাই ডিপেন্ডেন্ট। সো ওই ধরনের একটা সার্ভিস বার্ন আউট হয়ে যাওয়া মানে আমার পুরো সিস্টেমে বসে যাওয়া আর কি। তো যদিও আমি ওই ডান পাশে স্কেল করলেও কিন্তু আমার স্কেল নোডের সাথেও কিন্তু ইন্ডিভিজুয়াল কানেকশন মেনটেন করতে হবে বা পাশের যে সার্ভিসগুলো আছে। এছাড়াও আরেকটা প্রবলেম হয় যে ধরেন যে সার্ভিস বি সি ডি এরা যখন মেসেজ কিছু পাঠাইছে, মানে কোন একটা রিকোয়েস্ট করছে, এর মধ্যে হচ্ছে সার্ভিস এ হচ্ছে ডাউন হয়ে গেছে। তো তখন এই যে তারা যে রিকোয়েস্টগুলো পাঠাইছিল মানে এগুলো কি হবে আর কি। তো ওই মেসেজগুলো বা ধরেন কোন একটা আপডেট রিকোয়েস্টই পাঠাইছিল, যেটা সে ফরগেট হয়ে যাবে আর কি, যে আপডেট রিকোয়েস্ট পাঠায় সে ভুলে যাবে আসলে সার্ভিস হয়ে গেছে। এখন দেখা গেছে আপডেট রিকোয়েস্টটা পাঠায় সে সার্ভিস বি হয়তো অন্য কাজে চলে গেছে, কিন্তু সার্ভিসে যেহেতু ডাউন ছিল সো আপডেট অপারেশনটা আর ঘটাতে পারে নাই। তো তখন আমাদের সিস্টেমে দেখা যায় যে ইনকনসিস্টেন্সি তৈরি হয় আর কি। সো এটাকে হচ্ছে মেসেজ ডিউরেবিলিটি, যেটা হচ্ছে আমি একটা মেসেজ দিয়ে রাখছিলাম, তো ওইটা হয়তো বা সার্ভিস এ ডাউন হয়ে গেছে, এই জন্য আর ওইটা প্রসেস করতে পারে না এবং আমার ওই মেসেজটাও আলটিমেটলি হারায় গেছে। প্লাস হচ্ছে যে সিনক্রোনাইজ কমিউনিকেশন। সো সিনক্রোনাইজ কমিউনিকেশনের কারণে কিন্তু যেটা হচ্ছে যে আমার যে ডিপেন্ডেন্ট সার্ভিসের উপরে লোড বেশি পড়ে, কারণ এই আমি হচ্ছে একটা সিনক্রোনাইজ কমিউনিকেট করতেছি, অর্থাৎ আমি একটা জিনিস পাঠাইছি আবার ওটা রেসপন্সের জন্য ওয়েট করতেছি ওর সাথে। সো দেখা গেছে যে এই জন্য রিসোর্সও বেশি যায়, প্লাস হচ্ছে অন্যান্য সকল ধরনের জিনিসগুলোও স্লো হয়ে যায়। প্লাস হচ্ছে এই যে আর্কিটেকচার কাপলড হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার সার্ভিস বি সি ডি সার্ভিস এ কে জানা লাগতেছে যে সার্ভিস এ এর সাথে ওর সার্ভিস এ এর সাথে ওর কাপলড হয়ে যাচ্ছে আর কি, যেহেতু সে ডিরেক্ট কমিউনিকেশন করতেছে ওই সার্ভিসের সাথে। তো কাপলড আর্কিটেকচার আর কি এই ঝামেলা তৈরি হয়। তো এইসব এইসব সমস্যার সমাধান করার জন্য মূলত মেসেজ ব্রোকার। তো লিঙ্কডইন যখন শুরু হয়েছে আর কি, তো লিঙ্কডইনের প্রথম অ্যাপ্রোচটা ছিল অর্থাৎ ইন্ডিভিজুয়াল সার্ভিসের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতো। সো যার ফলে দেখা গেছে সাপোজ ধরেন একটা ইউজার ট্রেকিং এর ডাটাটা আমার লগ সার্চে লাগতেছে, মনিটরিং লাগতেছে, ডাটা ওয়্যার হাউসে লাগতেছে। সো দেখা গেছে যে আমার যখন একটা ইউজার লগ ইন করলো, তখন আমার দেখা গেছে যে এই 3 জায়গায় আমার ইনফরমেশন পাঠানো লাগে, অর্থাৎ ইউজার ট্র্যাকিং এর কিন্তু এই 3টা সার্ভিসের সাথেই ডিরেক্টলি কমিউনিকেশন রাখা লাগতেছে, এবং যখন একটা ইউজার লগ ইন করে তখন তাকে এই 3টা জায়গায় ইনফরমেশন পাঠানো লাগে। তো এরকম দেখা গেছে যে অন্যান্য সার্ভিসগুলো এইভাবে মানে এন্ড টু এন্ড বিভিন্ন ধরনের কমিউনিকেশন, মানে পুরো একটা হযবরল অবস্থা আর কি। সো এটাকে করা কি ওই যে স্প্যাগেটি ইন্টিগ্রেশন ইন মনোলিথিক অ্যাপ্লিকেশনস। সো পরে যখন আরো মাইক্রো সার্ভিসে আসছে এই প্রসেসটা আরো জটিল আকার ধারণ করছে। তো এই প্রবলেমগুলো করার জন্য আমরা আর কি যে মেসেজ ব্রোকার যেটা বলে যে, বা আমরা মেসেজ ব্রোকার হিসেবে সাধারণত 2টা জিনিসই সবচেয়ে বেশি পপুলার, RabbitMQ আর Kafka। এছাড়াও ওই যে অ্যাজুর সার্ভিস বাস আছে, আরো অন্যান্য অনেক কিছু আছে, EMQX আছে, ফর IoT হাব আছে, ওগুলো আবার ডিফারেন্ট কাইন্ড অফ থিংস। তো এই সমস্যা মানে যেই সমস্যাগুলো আমি আলোচনা করলাম সেটা সমাধান করার জন্য আমাদের হচ্ছে মেসেজ ব্রোকার লাগে। একটা মেসেজ ব্রোকার কি করে অ্যাকচুয়ালি, সে মেসেজ স্টোর করতে পারে, রাউট মেসেজ করতে পারে, মনিটর মেসেজ করে এবং মেসেজগুলোকে ম্যানেজ করে আর কি। তো এখানে এই যখনই আমাদের মেসেজ ব্রোকার বা এই ধরনের বিষয়গুলো আসবে তখন কয়েকটা টার্মস অটোমেটিকলি চলে আসে, সেটা হচ্ছে পাবলিশার অ্যান্ড সাবস্ক্রাইবার, অর্থাৎ আমরা বলতে পারি যে সেন্ডার অ্যান্ড রিসিভার আর কি, ওয়ান কাইন্ড অফ। তো পাবলিশারের কাজটা হচ্ছে যে হচ্ছে মেসেজটা পাবলিশ করে বা পাঠায়, আর সাবস্ক্রাইবার হচ্ছে যে হচ্ছে ওই মেসেজটা কনজিউম করে হয়তো বা আদার থিংস করে আর কি, যেটা ডেস্টিনেশন সার্ভিস। অর্থাৎ আমাদের ওই আগের ডায়াগ্রামে যেখানে বিসিডি ছিল আর এই পাশে এ ছিল, অ্যাকচুয়ালি বিসিডি এর সাথে কখনো ডাইরেক্ট কানেকশন হবে না, মানে ওই সার্ভিসগুলো হচ্ছে মেসেজ ব্রোকারের কাছে মেসেজ পাঠাবে, এবং মেসেজ ব্রোকার হচ্ছে নেক্সট হচ্ছে হ্যান্ডেল করবে যে যারা কনজিউম করতেছে তাদের কার কাছে দিবে। এটা 2টা অ্যাপ্রোচ আছে আর কি, ফুল পুশ, ওটা নিয়ে আমি পড়ে আসতেছি আরো। সো ব্রোকার আর ডিজাইন টু বি স্কেলড বোথ ভার্টিক্যাল, মানে এখন যারা মেসেজ ব্রোকার যে আছে আমরা RabbitMQ বলি বা Kafka বলি, এরা নিজেদেরও আবার তারা নিজস্ব ক্লাস্টারিং আছে, স্কেল আছে, মানে তারা নিজেরাও স্কেল হইতে পারে আর কি। তো এই যখন আমরা মেসেজ ব্রোকার করব, সো আমাদের বোথ সাইডে, যখন আমাদের লেফট সাইডের সার্ভিসগুলো এগুলোও যখন স্কেল হইতেছে তারা অটোমেটিক্যালি হচ্ছে ব্রোকারের সাথে কানেক্ট হচ্ছে, এবং আমার সার্ভিস এও যখন স্কেল আউট হচ্ছে সে হচ্ছে ব্রোকার হচ্ছে এই পাশে যে নোটগুলা হচ্ছে তার সাথে কানেক্ট হয়ে থাকতেছে, অর্থাৎ সরাসরি সার্ভিস টু সার্ভিস কোনো নাই। সো আমার স্কেল স্মুথ, মানে বোথ সাইডে সব, মানে লেফট সাইড, রাইট সাইড এন্ড ব্রোকার সব জায়গায় আমার স্কেল করা সম্ভব। আর মেসেজ ডিউরেবিলিটি, যেহেতু ব্রোকার হচ্ছে মেসেজগুলোকে ম্যানেজ করে, সো সার্ভিস বি একটা মেসেজ সাপোজ আপডেট কমান্ড ব্রোকারের কাছে দিয়ে দিল, দেন সার্ভিস বি অন্য কাজে চলে গেল, যখন ব্রোকার ওটাকে রিসিভ করছে দ্যাট মিনস হচ্ছে সামহাও এটা সার্ভিসে যদি এখন ডাউন থাকে, সো ব্রোকার হচ্ছে ওইটা তার কাছে রেখে দিবে।
যখন সার্ভিস এটা আবার আপ হবে তখন সে ওই মেসেজগুলো হচ্ছে আবার প্রপাগেট করে দেবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার মেসেজ লস্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই। তো এখানে কি হচ্ছে যে আমার অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন হচ্ছে, সো আমার ওই সার্ভিস ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে, প্লাস হচ্ছে আমার আর্কিটেকচারটা ডিকাপলড হয়ে গেল আর কি, যে আমার এই সার্ভিসের সাথে ওই কাপলিং নাই কোনো। সো যখন এই লিঙ্কডইন হচ্ছে এই কাপকা মানে ওরা ইন্ট্রোডিউস করলো, অর্থাৎ ওরা কাপকাটা ইন্ট্রোডিউস করছে ওদের সমস্যার কারণেই, মানে কাপকার ক্রিয়েটর হচ্ছে লিঙ্কডইন মূলত আর কি। তো ওরা তো ওই যে আগে যে সমস্যাগুলো দেখালাম যে এই সমস্যাগুলো ফেস করছে, তখন ওরা ফিল করছে যে আমাদের এমন একটা সিস্টেম বানাইতে হবে যেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাসলি কাজ করবে, প্লাস আর্কিটেকচারকে ডিকাপল করবে, অ্যান্ড মেসেজ ডিউরেবিলিটি অ্যান্ড হাবি যা আছে আর কি, স্ট্রিম প্রসেস, এগুলো সবকিছু যেন করতে পারে। তো আপনার কাপকা আর কি লিঙ্কডইনের চেহারা হয়েছে এরকম আর কি। এর আগে ছিল আমাদের যে স্প্যাগেটির মতো আর কি পেঁচানো এই পাশে ওই পাশে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কাপকাটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড স্ট্রিম প্রসেসিং সিস্টেম আর কি। তো যেটা হচ্ছে মেসেজ সেন্ড বাই, মানে যা আমি আগে আলোচনা করলাম, সো মেসেজ সেন্ড বাই প্রডিউসার আর কনজিউম করা হচ্ছে আলাদা কিছু কনজিউমার থেকে। তো কাপকার কিছু মানে জিনিসগুলো তাহলে কাপকা হ্যান্ডেল করে কিভাবে আর কি, সেটা নিয়ে আমরা আসতেছি। যেমন কাপকার একটা ইয়া থাকে যে টপিক। সো আচ্ছা, তার আগে একটু মানে কাপকার প্রস বলেন এখানে যে এক্সিলেন্ট, হরিজন্টাল রিসোর্স, হাই পারফরম্যান্স, এগুলা হাইলি ট্রাস্টেড, মানে অনেক নন অর্গানাইজেশন কাপকা ইউজ করতেছে, লাইক লিঙ্কডইন, এয়ার বিএনবি, নেটফ্লিক্স, ইভেন উবারও ইউজ করে আর কি। তো কাপকার আসলে ইউজ কি আর কি, মানে মূলত অনেকগুলো কারণ আছে, তার মধ্যে দুইটা কারণ খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ট্রান্সফার ডাটা, মুভ ডাটা বিটুইন মাইক্রো সার্ভিসেস, আর একটা হচ্ছে ট্রান্সফর্ম ডাটা, প্রসেস এন্ড ইনপুট সিস্টেম, প্রোডিউস এন্ড আউটপুট সিস্টেম। অর্থাৎ যেটা আমরা ওই যে বিভিন্ন ধরনের ডাটা পাইপলাইন বা হাবিজাবিতে করতে পারি, ওই ধরনের সাপোর্ট অ্যাকচুয়ালি কাপকা দেয়, যে আমি একটা স্ট্রিম ইনপুট নিয়ে সেটার আলোকে আমি একটা স্ট্রিম আউটপুট জেনারেট করতে পারবো। সো টপিক জাস্ট কিছুই না, এটা আমরা চিন্তা করতে পারি যে একটা বাকেট, যেখানে হচ্ছে আমাদের মেসেজগুলো যায়। তো টপিক হচ্ছে যে আবার পার্টিশনে ভাগ থাকে। সো পার্টিশনের ভাগের সুবিধাটা কি, যে যদি আমার পার্টিশনের ভাগের সুবিধা হচ্ছে এই পার্টিশনগুলো আমরা ডিফারেন্ট সার্ভারে রেখে, মানে আমার টপিকের সাইজটা অনেক টেরাবাইট লেভেলেও হতে পারে আর কি, লাইক সিমিলার যে আমাদের ডাটাবেস পার্টিশন বা হাবিজাবি যেভাবে কাজ করে, এবং ওয়ান কাইন্ড অফ এবং এটা কিন্তু কাপকাটা অনেকটা কাজ করে হচ্ছে আপনার যে আমাদের যে ট্রানজাকশন যে ডিবি আছে, অর্থাৎ ওরা কিন্তু যে কমিট লগ যেটা আমাদের এই ডাটাবেসে যে লগে থেকে যায়, যখন আমরা রেপ্লিকা করি আমরা জানি যে ওইটা কমিট লগে থেকে হচ্ছে অন্য অন্য জায়গায় জিনিসগুলো যায়। কাপকাও ঠিক সিমিলার, যখন কাপকার কাছে আমরা একটা মেসেজ পাঠাই, ওইটা সে বিভিন্ন পার্টিশনে এটা ভ্যারি করে, যে যদি আমি র্যান্ডমলি চাই, অর্থাৎ রাউন্ড রবিন, সেটাও সেভাবে রাখতে পারে। সে যখন যে পার্টিশন ফ্রি থাকবে ওখানে রাখবে, এবং প্রত্যেকটা মেসেজে একটা করে ইন্ডেক্সিং থাকে আর কি। সো এটা জাস্ট আর কিছুই না, একটা কমিট লগ, যেটা হচ্ছে অ্যাপেন্ড অনলি আর কি। সো ওখান থেকে রিমুভ বা মডিফাই কোনো কিছু করা যায় না, যেটা আসবে মেসেজটা সেটা সে অ্যাপেন্ড হিসেবে কমিট লগে রেখে দেবে। সো পার্টিশন টপিকের ভিতরে থাকে আর কি বিভিন্ন পার্টিশন, এবং পার্টিশনের ভিতরে ওই মেসেজগুলো যখন রাইট করি, এটা যদি আমি স্পেসিফিক একটা পার্টিশনও বলে দিতে পারি, যে শুধুমাত্র যেন পার্টিশন জিরোতে এই মেসেজটা, অর্থাৎ যখন আমি মেসেজটা দিব তখন ওখানে কি টপিক বলতে হবে, যে কোন টপিক, মানে একাধিক টপিক থাকতে পারে একটা ক্লাস্টারে, অ্যান্ড হচ্ছে যে চাইলে আমি বলে দিতে পারি যে কোন পার্টিশনে মেসেজটা রাখবে। সো এটার একটা সুবিধা হচ্ছে যে RabbitMQতে যেই প্রবলেমটা আমরা ফেস করতেছিলাম, যে আমার যখন সিকোয়েন্সিয়াল মেসেজিং, এই জিনিসটা হচ্ছে RabbitMQ মেকশিওর করে না। তো যেহেতু সে কিউ বেস আর এইখানে চাইলে আমরা যে যখন আমার কনজিউমারকে আমি একটা স্পেসিফিক পার্টিশন ঢুকাই দিব, এবং যেহেতু মেসেজে সে ইন্ডেক্সিং রাখে, তো আমার ওই কনজিউমারটা হচ্ছে যে সিকোয়েন্স অনুযায়ী সে পড়তে পারবে চাইলে আর কি, কারণ এটা মূলত আসলে কার্সর বেস, অর্থাৎ একটা মেসেজ পড়া সে আবার নেক্সট কার্সরে চলে যায় আর কি ওই পার্টিশনে। তো দ্যাটস ওয়াই আমরা সিকোয়েন্সিয়াল মেসেজটাকে ইয়াতে হ্যান্ডেল করতে পারি। সো এখানে যে পার্টিশন নিয়ে অলরেডি কিছু বললাম, যে পার্টিশন অ্যালাউস টপিকস টু গ্রো ইনফিনিটিং সাইটস, ইটস অ্যালাউ কনজিউমার টু অ্যাক্সেস টপিক ইন প্যারালাল, অর্থাৎ মাল্টিপল কনজিউমার মাল্টিপল পার্টিশন, অর্থাৎ একটা টপিকের মাল্টিপল কনজিউমার থাকতে পারে, মাল্টিপল পার্টিশনে তারা থাকতে পারে, আবার একটা পার্টিশনও থাকতে পারে যদি আমরা সেম মেসেজ দুইটা কনজিউমারকে দিতে চাই আর কি। তো এই হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে কনজিউমার অ্যান্ড কনজিউমার গ্রুপ, এটা একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আমাদের তো কনজিউমার জিনিসটা তো আমরা ক্লিয়ার, তো আমাদের কনজিউমার গ্রুপের বিষয়টা হচ্ছে যে আমরা যখন কনজিউমার গুলাকে একটা গ্রুপে অ্যালোকেট করবো, অর্থাৎ একটা কনজিউমারকে আমরা ধরেন যে কন্টেনারাইজ করছি, অ্যান্ড আমার 5টা নোড আছে।
সো আমার ওই অ্যাপ্লিকেশন সাপোজ ধরেন যে ইমেল, সো ইমেল আমি একটা ইমেল সেন্ড করছি, সো এটা একটা নোডই ওই ইমেলটা প্রসেস করবে। তো যদি আমি গ্রুপ বলে দেই তাহলে ওই গ্রুপের যে কোনো একটা কনজিউমারই ওটা প্রসেস করবে। কিন্তু যদি আমি গ্রুপ না করি অ্যান্ড আমি যদি একাধিক কনজিউমার রাখি তাহলে হচ্ছে কিন্তু ওই সেম মেসেজটা একাধিক কনজিউমারের কাছে চলে যাবে, অর্থাৎ একটা ইমেল কিন্তু 3-4 বার চলে যাবে, যতগুলো নোড আছে অতগুলো কনজিউমার হচ্ছে ওটাকে প্রসেস করে ফেলবে। তো এই জন্য হচ্ছে যে যখন আমরা এরকম চাই যে আমার স্কেল থাকলো আমার একটা মেসেজ একটা নোডই যেন প্রসেস করে আর কি, সেক্ষেত্রে আমরা ওই কনজিউমার গুলাকে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসবো। তো এই হচ্ছে কাপকার বিষয়। আর যেটা কিছু ডিফারেন্স, যেই ডিফারেন্সগুলোর জন্য আর কি কাপকা নিয়ে আমি মূলত পড়াশোনা করছিলাম, তো সেটা হচ্ছে যে যেমন এখানে ওরা ট্র্যাডিশনাল বলতে আলটিমেটলি ওই RabbitMQ মিন করছে যে পেলোডটা হচ্ছে মেসেজ বিয়ে সিস্টেম, অর্থাৎ RabbitMQতে পেলোডগুলো নেয় অ্যাজ এ মেসেজ হিসাবে, কিন্তু কাপকাতে হচ্ছে যে বোধ করা যায় যে আইদার আমি মেসেজ অথবা স্ট্রিম মানে হচ্ছে যে কালেকশন অফ মেসেজ আর কি আমি পাঠিয়ে দিতে পারি, এবং ওইটার যে কনজিউমারও সেই কালেকশন অফ মেসেজ এট এ টাইমে প্রসেস করতে পারে কি। তো এটা হচ্ছে ওই বলতে গেলে আর কি ড্রপ অফ ওয়াটার বিএস ফ্লো অফ ওয়াটার, অর্থাৎ RabbitMQর বিষয়টা হচ্ছে মানে ড্রপ অফ ওয়াটার, অর্থাৎ এক ড্রপ ড্রপ এভাবে করে মেসেজটা যায়, বাট ইয়েতে কাপকাটা হচ্ছে স্ট্রিম মানে ফ্লো অফ ওয়াটার এরকম চিন্তা করতে পারি আমরা। আচ্ছা, আরটা হচ্ছে QVS কমিট লক, অর্থাৎ RabbitMQ হচ্ছে কিউ বেসড মেসেজিং করে। সো কিউ বেসড মেসেজিং এ কি হয় যে ওরা মূলত যে মেসেজটা আমরা পাঠাই ওইটা কিউতে স্টোর করে, দেন ওখান থেকে হচ্ছে সে হচ্ছে পুশ করে কনজিউমারের কাছে। তো আর কিউ যেহেতু সো এটা ইন মেমোরি দিয়ে ম্যানেজ হয়, আর কাপকারটা হচ্ছে টোটালি কমিট লক, অর্থাৎ যে আমরা যেই মেসেজটাই পাঠাই সেটা সে ডিস্কে রাইট করে অ্যাজ এ কমিট লক হিসাবে, দেন হচ্ছে ওই যে আমরা যেই কনজিউমার আছে ওরা হচ্ছে পুল করে, অর্থাৎ কার্সরটা মুভ করে করে একটা একটা করে মেসেজ পুল করে করে তারা কাজ করে। আর রিড রিসিভেন্ট অর্থাৎ RabbitMQর ক্ষেত্রে যখন একটা কনজিউমার একটা মেসেজ কনজিউম করে সে আবার একটা অ্যাকনলেজমেন্ট পাঠানো লাগে এই RabbitMQর কাছে যে আমি মেসেজটা পাইছি, ঠিক আছে। বাট ইসের ক্ষেত্রে হচ্ছে কাপকার ক্ষেত্রে ওই ধরনের বিষয় নয়, কারণ কনজিউমার যেহেতু নিজেই কার্সর মুভ করে করে পার্টিশন থেকে মেসেজ করে, যেহেতু এটা পুল বেসড। আর ডুরাবিলিটি তো বললাম যে ইন মেমোরি ভিএস ডিস্ক আর কি। তো কাপকা হচ্ছে ডিস্ক বেস আর RabbitMQ হচ্ছে ইন মেমোরি বেস মূলত। তারপরেও ওইটা তো বলা যায় যে আমার পারসিস্টেন্ট করবে মেসেজ কি করবে না, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে, বাট মূলত বেসিক গিয়ে হচ্ছে যে ও ইন মেমোরি প্রসেস করে আর কি। তো এই মূলত কাপকা সম্পর্কে বেসিক ইয়া। তো হয়তোবা নেক্সট কোনো একটা সেশনে আমি এই যে স্ট্রিমিং প্রসেস সার্ভিস একটা হয়তোবা কইরা দেখাতে পারবো আর কি। তো কারো কোনো কোশ্চেন থাকতে বলতে পারেন আর কি। হ্যালো, থ্যাংক ইউ শাহজাহান ভাই। আমার আসলে কোশ্চেন না, আমার আসলে হচ্ছে যে খুবই ভালো লাগছে আপনার জিনিসটা দেখে। বেসিক্যালি হচ্ছে যে আমি এতদিন আসলে RabbitMQ নিয়ে শুরু করতে চাচ্ছিলাম আমাদের application, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে একটু চিন্তা ভাবনার বিষয় আছে। যদি আপনি প্র্যাকটিক্যালি আমাদেরকে হচ্ছে যে অ্যাপাচি কাপকার ইয়েটা একটু দেখাতে পারতেন তাহলে হচ্ছে যে বুঝে যেত আসলে যে মানে RabbitMQ আর অ্যাপাচি কাপকা আমরা কোথায় ইউজ করি। যদিও আপনি কিছুটা ব্যাখ্যা করছেন, তাহলে হচ্ছে যে আমাদের আরো একটু সুবিধা হবে। আপনি যদি নেক্সট কোনো একটা প্র্যাকটিক্যালি করতে পারেন তাহলে আরো খুবই ভালো একটা প্রেজেন্টেশন আগেই ধারণা হচ্ছে। থ্যাংক ইউ। হ্যালো হাসান ভাই, আপনাকে শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ শাহজাহান ভাই, মানে আপনি কি প্রশ্নটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি প্রশ্নটা শুনতে আচ্ছা। পারছি। মানে এটা তো এই সেশনে হচ্ছে না কারণ আমার একটু টাইমেরও শর্টেজ ছিল। আমার ইচ্ছা ছিল আর কি ওই পর্যন্ত দেখানো, হয়তো বা নেক্সট সেশনে আমি ওইটা প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো যে RabbitMQতে আমরা কোন প্রবলেমগুলো সলভ করি, ওই প্রবলেমগুলো কাপকাতে কিভাবে সলভ আছে। হ্যাঁ নেক্সট সেশন মানে মূলত আমরা মোস্টলি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করেছি সিকোয়েন্সিয়াল মেসেজগুলো। মানে অ্যাসিনক্রোনাস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মানে কোথাও কোথাও আমাদের দরকার হয়ে পড়ে সিকোয়েন্সিয়াল মেসেজ। এই ফ্যাসিলিটিটা RabbitMQতে মানে আমার হয়তো বা কোড করে আমার অ্যাপ্লিকেশন সাইডে ওটা সলভ করা লাগে। RabbitMQ নিজস্ব কোনো সলিউশন নাই। এখন আপনারা সহজেই কোনটা ইউজ করেন ভাই? RabbitMQ? হ্যালো, হ্যাঁ সহজে এখন আপনারা কোনটা ইউজ করেন? আমরা RabbitMQ ইউজ করতেছি। আচ্ছা, মানে অ্যাপাচি কাপকাতে কি যাবেন? আর একটা বিষয় এখানে খেয়াল করেন যে যেহেতু হচ্ছে
কাপকা হচ্ছে আপনার কমিট লক মেনটেন করে। সো এর আগের একটা সেশন আমি বলছিলাম যে আমাদের ইভেন্ট সোর্সিং, অর্থাৎ আমি যদি একটা নতুন একটা সিস্টেম আমার ডাটা ফিট করাইতে চাই, তো আমার দেখা যাচ্ছে ইভেন্ট সোর্স ডাটা থেকে হচ্ছে আমার রিপ্লেটা করা লাগে। কিন্তু কাপকার ক্ষেত্রে যেহেতু এটা কমিট লক, সো আমি যদি কার্সরটা চেঞ্জ করে জিরোতে নিয়ে আসি এবং আমার কনজিউমারকে বলি যে তুমি এবার পড়ো ডাটা, ঠিক আছে, তার মানে কিন্তু সমস্ত যত মেসেজ আসছিল ওই টপিকে, ঠিক আছে, ওই কিন্তু শুরু থেকে আবার হচ্ছে ওগুলা রিপ্লে করতে পারবে, যে ফ্যাসিলিটিটা আপনি কখনো RabbitMQ তে পাবেন না। সো কি দুইটারই প্রস এন্ড কনস আছে। RabbitMQ যেহেতু ইন মেমোরি এন্ড আমার কাছে আর কি স্টিল আর কি আমার কাছে মনে হয় যে RabbitMQ বিট ফাস্টার, যেহেতু ও ডিস্ক বেস না আর কি, ঠিক আছে। কিন্তু কাপকাটা হচ্ছে প্রথমে কমিট লগে লেখে, তারপরে হচ্ছে কনজিউমারকে অ্যালাউ করে পুল করার জন্য। সো সিমিলার লাইক যে আমাদের ট্র্যাডিশনাল যে ডাটাবেস গুলো, রিলেশনাল ডাটাবেস গুলো যেভাবে কাজ করে আর কি, ফর রেপ্লিকেশন এন্ড আদার থিংস। শাহজাহান ভাই বুঝতে পারতেছেন কাফকা নিয়ে মানে সবার ইন্টারেস্ট অনেক বেশি। আচ্ছা, আমি নেক্সট একটা সেশনে মানে আমি প্রবলেম ওরিয়েন্টেড আলোচনাগুলো করব না, যে আমি এটা RabbitMQ তে যে এই ঘটনা ঘটতেছে যেটা হচ্ছে কাপকা দেয় হয়তো এইভাবে সলভ করা যায় আর কি। প্লাস হচ্ছে যে স্ট্রিম মেসেজের যে বিষয়টা, সেটা আবার RabbitMQ তে নাই, সেটা কাপকাতে অনেক ভালো আছে আর কি, স্ট্রিমিং যেটা। তাইলে আমরা মে মাসে যে 29 তারিখে একটা ইভেন্ট করব, ঈদের পরে, ঈদের 10 দিন পরে, তখন মনে হয় একটা সেকেন্ড পার্ট সেশন করা যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে তো কথা, তাহলে আজকে আর বেশি ইয়ে করবো না, আজকে রোজার দিন, 5টা বেজে গেছে, সবাই খুব টায়ার্ড। আমরা শাহজাহান ভাই কি র‍্যাপ আপ করে দিব? হ্যাঁ, র‍্যাপ আপ করে দিতে পারেন আর কি। আর মানে এটা মানে আরেকটা জিনিস আমি শেয়ার করি পার্সোনাল, মানে এটা একেবারে টোটালি আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমি হয়তোবা আগে কাপকানে পড়াশোনা করলে হয়তোবা আমি আমার মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে কাপকাই লাগাইতাম আর কি, ইনস্টেড অফ RabbitMQ। আচ্ছা, এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, বাট এটা কোনো মানে বাই বুক না আর কি, ঠিক আছে। রাইট, থ্যাংক ইউ শাহজাহান ভাই। তো এখানে অডিয়েন্সে যারা আছেন সবাইকে ভেরি মাচ থ্যাঙ্কফুল। এই রোজার দিনে মানে খুবই টায়ার্ড সবাই, তারপর দুপুর হয়ে গেছে, প্রায় বিকালের দিকে আমরা ইফতারের সময় কাছাকাছি পৌঁছে গেছি। তো সবাইকে প্রেজেন্ট থাকার জন্য ভেরি মাচ থ্যাঙ্কফুল। আমরা টেক ফোরাম কমিউনিটির পক্ষ থেকে যারা অর্গানাইজার বা আমাদের যারা স্পিকার আছেন, তারা সবাই খুব কষ্ট করে এই ইভেন্টটা অ্যারেঞ্জ করার জন্য সহযোগিতা করেছেন। আপনি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। এবং আমরা ইনশাল্লাহ নেক্সট 29 তারিখে মে মাসের আর একটা ইভেন্ট করব এরকম সময়ে, এবং সেই ইভেন্টে আমরা আজকে তো মেহেদি ভাই যে ইভেন্টটা করছেন ASP.NET Core with React, এটার একটা বিগিনার সেশন করেছেন, আমরা ইনশাল্লাহ এটার সেকেন্ড পার্ট একটা সেশন করব। আর কাফকা নিয়ে এটার শাহজাহান ভাইয়ের এই যে ইনশাল্লাহ যে শাহজাহান ভাই যদি সবকিছু সময় ম্যানেজ করতে পারেন, হোপফুলি আমরা 29 তারিখে আবার একটা এটার পরের একটা এপিসোড করব। তো আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ইভেন্টটা র‍্যাপ আপ করতেছি। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা র‍্যাপ আপ করব। কারো কি কোনো প্রশ্ন আছে? তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এটা আজকের ইভেন্টটা এখানে ইভেন্টটা ক্লোজ করছি, এবং আমরা এই ইভেন্টের ভিডিওটা আমরা আমাদের টেক ফোরাম বিডি একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা ওইখানে যারা উপস্থিত থাকতে পারেন নাই বা যারা আংশিক বা পার্শিয়ালি দেখেছেন তারা ওইখান থেকে একটু দেখে নেবেন। আমরা হয়তো আজ রোজার দিন তো একদিন পরে আমরা আমাদের এই সেশনগুলো যারা নিলেন তাদের এই সেশনগুলো ওখানে আপলোড করে দেব। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম হাসান ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।